হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা লাস্ট ক্লাসে কতটুকু পড়েছিলাম? স্যার, ক্লাস এ বি অ্যাম্পলিফায়ার শেষ করা হয়েছিল আর ক্লাস বি এর এফিসিয়েন্সি দেখা হয়েছিল। এই এক্সাম্পলটা করেছো? ট্রান্সফরমার এই পুশ ক্লাস বি অ্যাম্পলিফায়ার এই ডিজাইনটা দেখেছো? এক্সাম্পল 18.5 স্যার দেখা যায়? হ্যাঁ স্যার বলো। একটা এক্সাম্পল আমার এই সমস্যা আছে, বুঝতে এই পারছি না। কত নাম্বার? 18.5 না এর আগের এক্সাম্পলেও? আগের এক্সাম্পলে হচ্ছে ওই গত ক্লাসের আগের ক্লাসে, মানে ক্লাস 4 যেটা ওইটাতে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এক্সাম্পল নাম্বারটা বলতে পারবা? কত নাম্বার এক্সাম্পল? 18.2 মেবি। আচ্ছা আচ্ছা, 18.2, এটা 3 এইখানে। হ্যাঁ বলো, কি সমস্যা? আচ্ছা স্যার, মানে আমি দেখে বলছি। এই 18.2 অলমোস্ট পুরোটাই দেখা যাচ্ছে এখন। স্যার এখানে হ্যাঁ হচ্ছে মানে এই যে পি আউটপুট প্রাইম যেটা, হ্যাঁ, এটার ক্ষেত্রে হচ্ছে বিপি যেটা নিছে এটা হচ্ছে 13 ভোল্ট কেন, মানে সরি 13 ভোল্ট কেন নয়, 8 ভোল্ট কেন নিছে ওইটাতে? এইখানে 8 ভোল্ট কেন হয়েছে? হ্যাঁ, বিপিটা 8 ভোল্ট কেন হয়েছে, ওই যে পি আউটপুট প্রাইম যেটা ওইটা। আচ্ছা দাঁড়াও আমি একটু দেখি। প্রথমে আমাদের বের করলো হলো ভিসিসি আর আইসিকিউ, যে এটাকে অন্য কোনো ইয়ে থেকে আসে নাকি? দেখো, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ দ্য ক্লাস এ এমপ্লিফায়ার সার্কিট ইন এক্সাম্পল 18.1। তাহলে আমাদের 18.1টা একটু দেখে আসতে হবে, বুঝতে পারছো? হুম। 18.1টা আমি একটু দেখে আসি, কোথায় আছে এক্সাম্পল 18.1। এটা নাকি? হ্যাঁ 18.1। এইখান থেকে তোমার আহ এখানে কত ভোল্ট দিছে? 13, 8 দ্বিগুণে 16। আচ্ছা এক স্যার, মিনিট। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে না কিছু? পুরা ভিসিসিতে তো আসবে না। 8 ভোল্ট ভিসিই হলো তোমার 8 ভোল্ট। হ্যাঁ এই যে জি স্যার, ড্রপ হবে কিছু রেজিস্ট্যান্সের এই অ্যাক্রসে। কোশ্চেনটা কে করলো জানো? যে 13 পয়েন্ট কেন না? হ্যাঁ, মানে আচ্ছা স্যার, 13 ভোল্ট ওটা কেন হচ্ছে যে নয় এটা। 13 ভোল্ট কেন, মানে হম 8 হম, ভোল্ট কেন, 13 না কেন? হ্যাঁ হ্যাঁ। আসতেছি আসতেছি সেটা। এখানে তুমি একটা এই কোয়েশ্চেন কারেন্ট কনসিডার করেছো না? জি স্যার। সেটা কত? সেটা হলো 5 মিলি এম্পিয়ার। জি স্যার, 5 মিলি এম্পিয়ার। তাহলে 5 মিলি এম্পিয়ারের কারণে তোমার কিছু এখান দিয়ে ড্রপ হচ্ছে, এটা ডিসির কথা বলা হচ্ছে কিন্তু, তাই না? জি স্যার। এখানে এখানে কিছু ড্রপ হয়ে গেল এই যে আর ইতে, আর প্রাইমারি রেজিস্ট্যান্সে কিছু ড্রপ হলো। ঠিক আছে, ড্রপ হয়ে বাকিটুকু গেল কোথায়? এই যে সি তে। ভিসি তে। ভিসিইতে। ঠিক আছে, ভিসি তে। আচ্ছা, এখন এই যতক্ষণ এখানে কোনো কারেন্টের ভ্যালু বাড়তে থাকবে, তখন এই পয়েন্টের ভ্যালুটা মানে এই কালেক্টর ইমিটারের ভোল্টেজটা ধীরে ধীরে কি হতে থাকবে? কমতে থাকবে। কমতে থাকবে। তাহলে তুমি এখান থেকে যেইটুকু ভোল্টেজ অ্যাসাইন করেছো সেইটুকুই তো পাচ্ছ। আচ্ছা আচ্ছা, মানে স্যার ঠিক আছে, বি সি টা হচ্ছে বিপি। ভিসি টা এখানে ভিপি, রাইট? হুম। আচ্ছা স্যার, ঠিক এখানে আছে, আরেকটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ এইখান থেকে, হ্যাঁ 18.1 বলো। স্যার, ওই যে এখানে আইসি ইকুয়াল টু আইই মানে হচ্ছে, তারপর হচ্ছে ওই যে লিখছে বিপি, সরি বিভি মাইনাস বিই, মানে ওই যে মানে সেকেন্ড যেটা হচ্ছে ইকুয়েশনটা ওইটা, হুম, এটা তো হচ্ছে আই বি এর ইকুয়েশন না? এটা তো আই বি এর ইকুয়েশন লাগতেছে, বাট এটা আইসি এর জন্য ইউজ করছে। না খেয়াল করো এখানে কত ভোল্ট। এটা তো আমরা তো হচ্ছে আইবি কাউন্ট করতে তো এইটা হিসাব করি না, মানে এই লুপটা বা হচ্ছে। না আমি সেটাই বুঝাচ্ছি তোমাকে। এখানকার ভোল্টেজটাকে বলা হচ্ছে হলো ভিবি, তাই না? এই যে জি স্যার, এখানে হলো ভিবি। ভিবি। তাহলে ভিবি থেকে তুমি যদি এখন 0.7 বাদ দিয়ে দাও, তাহলে এখানকার ভোল্টেজ পেয়ে যাচ্ছ না? জি স্যার, এখানকার পাচ্ছি। তাহলে এখানকার ভোল্টেজ পেয়েছো, এই ভোল্টেজটা আসলে কার অ্যাক্রসের ভোল্টেজ? এটার অ্যাক্রসের ভোল্টেজ। হ্যাঁ স্যার। তাই রেজিস্ট্যান্সের ভ্যালু তো জানা আছে, দেখা যায়। জি স্যার। তাহলে এখানে ভোল্টেজ পেয়েছো, রেজিস্ট্যান্সের ভ্যালু জানা আছে, তাহলে ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলাম এই যে। এটা আইবি হওয়ার কথা না এটা?
না আইবি তো এটা ভিসিসি না মাইনাস তুমি না আইবির না শোনো, আইই আইবির হবে। ইকুয়েশন কিন্তু এরকম, আইবির ইকুয়েশন হলো এই আইবি ইজ ইকুয়াল টু ইটিএইচ, তাই না? জি স্যার, ইটিএইচ ইটিএস হ্যাঁ থাকে। হ্যাঁ, ইটিএইচ ইটিএইচ মাইনাস হলো ভিবি, মাইনাস বিবিই হ্যাঁ এইটা, আর ডিভাইডেড বাই হলো আরবি আরটিএইচ, হ্যাঁ আরটিএইচ প্লাস আরটিএইচ প্লাস কি, প্লাস আর বিটা বিটা প্লাস প্লাস ওয়ান বা আর বিটা আর ই, বিটা স্যার আরই। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পারছি। এইটা হ্যাঁ। তাহলে এখন কি দ্বিতীয়টা তোমার দুইটার কোশ্চেনের অ্যান্সার পাইছো তাহলে? জি স্যার পাইছি। আচ্ছা নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে প্রিভিয়াস এক্সাম্পলে? হ্যাঁ তোমাদের এই ডিজাইনটা ভালো মতো দেখা উচিত ছিল আর কি। আমরা যখন ক্লাস এবি অ্যাম্পলিফায়ার পড়ে ফেললাম, ট্রান্সফরমার কাপলড, এইটার একটা বড় এক্সাম্পল ছিল এই যে এই এক্সাম্পলটা, এইটা দেখেছো কিনা? হ্যাঁ, না দেখলে দেখে নিও, হ্যাঁ আবার কোথাও কোশ্চেন থাকলে আমি পেছনে ফিরবো। এই সার্কিট এক্সপ্লেন করা হয়েছে না? এটা আমার মনে হয় এটা করেছি, তাই না? জি এটারই তো স্যার ডিজাইন, হ্যাঁ করেছেন। এটা এক্সপ্লেইন করা জি হয়েছে। স্যার। এটাই ডিজাইন। এইখানে এটা 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 নিয়ে ডিসকাস করা হয়েছিল, ডিজাইন ট্রান্সফরমার কাপলড এমপ্লিফায়ার ডিজাইন, না স্যার। ঠিক আছে? তো এটা একটু ডিসকাস করে যাই। শোনো, ডিজাইন প্রসেসটা তুমি যদি পড়তে থাকো, সেটা যতটুকু বোঝা যাবে, একটা এক্সাম্পল করে ফেললে তার চেয়ে বেশি বোঝা যাবে। বুঝতে পেরেছো? জি এই যে স্যার। ধরো স্যার ইন্টারমিডিয়েটের ইন্টিগ্রেশন কিবা কাকে বলে এটা বোঝার চাইতে, তাহলে একটা ইন্টিগ্রেশন করে করে ফেলা যখন ইজি। দেখবে তখন ভালো বোঝা যাবে, তাই না? জি স্যার। সেই রকমই। তাহলে তারপরে আমি এখানে এই বইয়ে যে পয়েন্ট গুলো বলেছে আমি একটু ডিসকাস করে যাই। আচ্ছা, এখানে কিছু বলছে যে একটা ট্রান্সফরমারের ডিজাইন, সরি, একটা পাওয়ার এমপ্লিফায়ার ডিজাইনের জন্য আমাদের কি কি দেয়া থাকে। দেয়া থাকে হলো আউটপুট লোড, দেয়া থাকে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ পাওয়ার, বুঝতে পেরেছো? আর তোমার অনেক সময় লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি দেয়া থাকে, কখনো ভিসিসি দেয়া থাকে, কখনো ভিসিসি না দিয়ে বলা থাকে যে ভিসিসির ভ্যালুটা হিসেব করে বের করতে হবে, এগুলো ঠিক আছে। তাহলে তুমি যদি এখন এইখানকার পাওয়ার জানো, এই যে এই পাওয়ারটা জানো, এইখানকার পাওয়ারটা জানো, তাহলে এই পাওয়ারটাকে যদি ট্রান্সফরমারের এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করো, তাহলে এই পাওয়ারটা পাওয়া যাবে না? জি এই স্যার। এটা জি হলো স্যার। ওভারঅল আউটপুট পাওয়ার, ইটা টিটা হলো এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার। তাহলে এইটা হয়ে গেল কিসের আউটপুট? অ্যাকচুয়ালি এটা হয়ে গেল ট্রান্সফরমারের ইনপুট অথবা পাওয়ার এমপ্লিফায়ারের আউটপুট, ঠিক কিনা? এই যে দেখো, পাওয়ার এমপ্লিফায়ার, এটা হলো আমার পাওয়ার এমপ্লিফায়ার। এই পাওয়ার এমপ্লিফায়ার কাকে দিচ্ছে? ট্রান্সফরমারের প্রাইমারিকে দিচ্ছে, তাই না? এই এখানে দিচ্ছে। তাহলে এইখানে আমার পাওয়ারটা হলো কত? পি প্রাইম। আর এই পাশে হলো কি? পি, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমি কি বের করে ফেললাম, মানে এটা দিয়ে আমি বের করলাম যে আমার পাওয়ার এমপ্লিফায়ারের আউটপুট পাওয়ার কত হবে সেটা। এটা বুঝেছো? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন এই পাওয়ারটা তোমাকে প্রডিউস করতে হবে, তাই তো? তাহলে এটা প্রডিউস করার জন্য আমরা বিভিন্ন ইকুয়েশন আছে। আচ্ছা, ফিডব্যাক হচ্ছে কেন আমাদের, বুঝলাম না। স্যার কারো অডিও হয়তো না, আমার কথা আমি বারবার শুনতে পাচ্ছি, জি স্যার এটা এখানেও শোনা যাচ্ছে। তাই না? জি স্যার। হ্যাঁ, এখন এখন ঠিক আছে? হ্যালো? না স্যার এখনো শোনা যাচ্ছে। স্যার হয়তো কারো মাইক আনমিউট বলে। হ্যালো? আচ্ছা, কারো মাইক আনমিউট করা থাকলে সেই সমস্যা হবে, আমি জানি না, হয়তো ওখানে ওরা লাউড স্পিকারে মানে জি স্যার শুনছে, লাউড স্পিকারে শোনার থাকলে পরে তখন মাইক্রোফোন একটা সেটাকে ইকো থাকে। ক্যাচ করতেছে, এরকম। আচ্ছা, তোমাদের কি খুব সমস্যা হচ্ছে না চলবে? না স্যার এটা খুবই হালকা, বোঝা যাচ্ছে আচ্ছা না, ঠিক কোনো আছে। সমস্যা নেই। আচ্ছা, তাহলে পাওয়ারের বিভিন্ন রকমের এক্সপ্রেশন আছে। একটা এক্সপ্রেশন হলো ভোল্টেজ স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাই না? ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। জি স্যার।
আচ্ছা, এখন এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স তুমি যদি জানো, এখানে কোন রেজিস্ট্যান্স? ফিডব্যাক রেজিস্ট্যান্স। ফিডব্যাক রেজিস্ট্যান্স কে আমরা স্মল আর এল দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম না? জি স্যার। যে এই পাশে হলো তোমার আর এল, সেই আর এলটা এখানে এসে ফিডব্যাক হবে, সেইটার ভ্যালু আমাদের কি বলছিলাম আমরা? আর এল, এটা বলেছি স্মল আর এল, তাই তো? জি স্যার। স্মল আর এল। তাহলে ভোল্টেজ আমাদের আরএমএস ভোল্টেজ স্কোয়ার করলাম, করে এই যে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলাম, তাহলে পাওয়ার পাওয়া যাবে। ঠিক আছে? অথবা এই ইকুয়েশনটাকে তুমি যে রিঅ্যারেঞ্জ করো, তাহলে এখান থেকে তুমি ভোল্টেজের আরএমএস বের করতে পারবে, ঠিক না? জি স্যার। আমরা যদি একেবারে আউটপুট সাইড থেকে শুরু করি, আমাদের আরএল জানা আছে, এখানকার পাওয়ার জানা আছে, তাই না? এই এখানে রিকোয়ার্ড পাওয়ার, তাহলে এখানকার রিকোয়ার্ড পাওয়ার ছিল কত? 5 ওয়াট। ট্রান্সফরমারের এফিসিয়েন্সি আমাদের জানা থাকতে হবে, আদারওয়াইজ এটা করাই যাবে না, প্রবলেম সলভ করা যাবে না। তাহলে এটাকে এখন আমরা কি করলাম? এটাকে আমরা ইটা টি দিয়ে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দিয়ে কোন পাওয়ারটা পাওয়া গেল বলতো? এখানকার পাওয়ারটা পাওয়া গেল, এই যে এখানকার পাওয়ারটা পাওয়া গেল। তাহলে এখানকার রেজিস্ট্যান্স কত? এখানকার রেজিস্ট্যান্স কত? আর আরএল। আর এল। আরএল। তার মানে এখানে যে একটা ডিসি রেজিস্ট্যান্স আছে, সেটা আমরা সেটা সহই কনসিডার করে এখানে যা পাওয়া যাচ্ছে, ফিডব্যাক হয়ে যা আসলো, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স সব মিলিয়ে হলো তোমার ধরো আরএল। তাহলে ভোল্টেজ স্কোয়ার কে আরএল দিয়ে ভাগ করলাম, এখানকার পাওয়ার পাওয়া গেল। এটা আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারবো। পাওয়ার ক্যালকুলেট করার জন্য ইকুয়েশন ইউজ করতে পারবো, অথবা আরএমএস ভোল্টেজের ভ্যালু এখানে কত দরকার সেটা বের করার জন্য ইউজ করতে পারবো। ঠিক আছে? এখন এটা থেকে যদি তুমি পিকে যেতে চাও, যে অনেক জায়গায় আমরা পিক ভোল্টেজ নিয়ে ইকুয়েশন ইউজ করেছি, তাহলে আরএমএস কে √2 দিয়ে ডিভাইড করলে, সরি, পিক কে √2 দিয়ে ডিভাইড করলে পাওয়া যায়, তাই না? জি স্যার। তাহলে ওই একই ইকুয়েশন দেখো, এই যে ভিপি ডিভাইডেড বাই √2, ঠিক আছে না? জি স্যার। তাহলে √2 নিচে চলে আসলো, এরকম আরেকটি ইকুয়েশন পাওয়া গেল। এই যে এখান থেকে, হ্যাঁ, পরে রিঅ্যারেঞ্জ করেছে, রাইট। দেখো এখান থেকে আমরা তাহলে কি পেতে পারি? এই এই ভ্যালুটা যদি ফিক্স থাকে, তাহলে আর এল এর ভ্যালু আমরা পেতে পারি। ভ্যালু পেতে পারি। তাহলে এখান থেকে আমি ট্রান্সফরমারের একটা স্পেসিফিকেশন পেয়ে যাব, ঠিক আছে? জি স্যার। তাহলে এইটার এক্সপ্রেশনটা কি? এটার এক্সপ্রেশন হলো এই যে স্মল আর এল। এই এখানে আমার মনে হয় এটা নেগলেক্ট করেছে, বুঝতে পেরেছো? এটা এটা আসলে আমরা এইভাবে চিন্তা করি যে এইটুকু অ্যামাউন্ট পাওয়ার আমার কে দিতে হবে, ট্রান্সফরমারের প্রাইমারিকে দিতে হবে, যেটা সেকেন্ডারিতে ট্রান্সফার হবে। যেহেতু ট্রান্সফারের কোশ্চেন আসছে, সেহেতু এর যে ইন্টারনাল ডিসি রেজিস্ট্যান্স, সেই ডিসি রেজিস্ট্যান্সের কনসেপ্টটা ধরা হলো না। কেন? কারণ ডিসির সাথে যে পাওয়ারটা প্রডিউস হবে সেটা কিন্তু সেকেন্ডারিতে যাবে না, তাই না? জি স্যার। কথাটা হলো যে এখানে তো দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা হলো ফিডব্যাক হয়ে আসছে, আর একটা হলো এই কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্স। প্রাইমারি নিজস্ব রেজিস্ট্যান্স। হ্যাঁ, যেটাকে আরপিওয়াই বলেছিলাম। আরপি। এখন আরপিওয়াই এর মধ্যে যে পাওয়ারটা ডেভেলপ হবে, ওখানেও কিন্তু পাওয়ার ডেভেলপ হবে, কিন্তু সেই পাওয়ারটা হবে আমার লস, ঠিক আছে? সেই পাওয়ারটা তখন কোথায় যাবে না? ট্রান্সফরমারে সেকেন্ডারিতে যাবে না। যাবে না, ঠিক আছে? সেকেন্ডারিতে যাবে। তাহলে আমরা তো জানি ট্রান্সফরমারের লসের মধ্যে সেটা চলে যায়, ঠিক না? এই জি কোর স্যার। লস, কপার লস, ওগুলোর মধ্যে এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে লস হলো, এটা কপার লসের পার্ট, তাই তো? কপার লস। জি তাহলে স্যার। আমরা যেহেতু লস অলরেডি কনসিডার করেই এখানে চলে আসছি, সেহেতু এখানে আমরা এই আর এল যেটা চিন্তা করলাম সেটা ফিডব্যাক রেজিস্ট্যান্স। তাহলে এই ইকুয়েশনটা ঠিক আছে না? ফিডব্যাক রেজিস্ট্যান্সের ফর্মুলা। জি স্যার। আচ্ছা, এখন এই যে ট্রান্সফরমার তুমি ডিজাইন করেছো, এর তো মাঝখানে সেন্টার টেপ আছে। সেন্টার টেপের ক্ষেত্রে আসলে N1 কাকে বলা হয়? 50% কে বলা হয় N1। 50% কে N1। তাহলে তুমি যদি পুরো কয়েলটাকে চিন্তা করো কি হবে? তাহলে টুয়াইস N1, জি স্যার। ঠিক আছে? টুয়াইস N1। তাহলে এইখানে বলা হলো RL, আর যখন টুয়াইস N1 কে চিন্তা করা হলো তখন বলা হলো RL প্রাইম। প্রাইম। আর রিলেশনটা হবে যে RL প্রাইমটা হবে হলো RL এর 4 টাইমস। কেন? কারণ ফিডব্যাক তো হয় হলো টার্নের স্কোয়ারের প্রপোর্শনেটলি। প্রপোর্শনাল। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখানে কয়েল আছে আমার দুইটা, মানে টার্ন সংখ্যা হবে ডাবল, কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাবে তোমার 4 টাইমস। 4 গুণ। জি স্যার। হ্যাঁ, তাহলে এই কয়েকটা ডেটা তুমি যদি দাও, তাহলে যারা ট্রান্সফরমার ডিজাইন করে তারা তোমাকে ডিজাইন করে দিতে পারবে। কি কি ডেটা দিতে হবে? প্রথমে তোমাকে ডেটা দিতে হবে পাওয়ার,
এই ট্রান্সফরমারের আউটপুট পাওয়ার কত? পিউ, ঠিক না? অ্যাকচুয়ালি পিউটা কি? পিউটা হলো তুমি যে অ্যাম্পলিফায়ার ডিজাইন করে যে আউটপুট পাওয়ার প্রডিউস করতে চাচ্ছ সেটাই পিউ। ধরো 5 ওয়াট একটা অ্যাম্পলিফায়ার তুমি ডিজাইন করতে চাচ্ছ, তাহলে ট্রান্সফরমারের রেটিংটা হবে হলো 5 ওয়াট, নাকি? জি স্যার স্যার। এখানে 50% হয়ে গেল না টার্ন সংখ্যা? হ্যাঁ, স্যার টার্ন সংখ্যা 50% হয়ে গেল না? না শোনো, টার্ন সংখ্যা তুমি যখন এই যে আমি বলে নেই না, তারপরে তুমি কোশ্চেনটা করো। একটা ডেটা দিলাম, দ্বিতীয় ডেটা তোমাকে বলে দিতে হবে কি? দ্বিতীয় ডেটা বলে দিতে হবে এই যে এইটা দিয়ে দিতে হবে তোমাকে শুধু। কত? আর এল প্রাইম, ঠিক আছে? এই আর এল প্রাইম টাইম কিছু বলতে হবে না, তো ওকে বলে দিতে হবে যে আর এল প্রাইম এর ভ্যালু হলো আমার এত, আর দিয়ে দিতে হবে কি? আর এল। এর অর্থ কি? এর অর্থ হলো আউটপুটে এইটুকু রাখলে, প্রাইম সেকেন্ডারিতে এইটুকু রেজিস্ট্যান্স রাখলে প্রাইমারিতে যেন এই রেজিস্ট্যান্সটা পাওয়া যায়। আর বলে দিবা এটা সেন্টার ট্যাপ হবে। প্রথমে তো সে দেখবে কি জানো, শোনো খেয়াল করো, যে প্রথমে দেখবে যে আউটপুটে যদি আমি এইটা লাগাই, ইনপুটে আমার তৈরি হইতে হবে কত? এটা। এখান থেকে সে টার্ন রেশিও বের করে ফেলবে এই ফর্মুলা দিয়ে। এটা সে ধরবে না তখন, এই যে এখানে এগুলো সে কিছুই ধরবে না, ঠিক আছে? ফোর টোর ধরবে না। সে কোন ফর্মুলা ইউজ করবে? সে ফর্মুলা ইউজ করবে হলো এই যে আর এল প্রাইম, ঠিক আছে? আর এল প্রাইম। আর এই পাশে কত আসবে বলো তো? এই পাশে আসবে হলো তোমার n1 ডিভাইডেড বাই বাই ইনটু n2 স্কয়ার স্কয়ার স্কয়ার। আচ্ছা, ইনটু আর আরএল ওই পাশে সে দিবে কি? আরএল। আরএল। এখন দেখো, যারা ট্রান্সফরমার ডিজাইন করে, এই যে এটা কিন্তু আমরা বিভিন্ন রেশিওতে করতে পারি নাকি? ওই পাশে জি দিলাম স্যার। একটা টার্ন, এই পাশে দিলাম 10টা টার্ন, ওই পাশে দিলাম জি স্যার। 10টা টার্ন, এই পাশে দিলাম 100টা। এইভাবে বিভিন্ন রেশিওতে করা যায় না? জি স্যার, করা বিভিন্ন যায়। রেশিওতে করা যায়, কিন্তু তাহলে রেশিওটা ফিক্সড করে দিবে কে? এই ফিক্সড করে দিবে পাওয়ার, ঠিক আছে? একটা ট্রান্সফরমার কতটুকু পাওয়ার দিতে পারবে সেটা তার ডিপেন্ড করে কোরের সাইজ, আর ডিপেন্ড করে হলো টার্ন পার ভোল্টের উপরে। বুঝতে পেরেছো? যদি বেশি পাওয়ার হইতে হয় তাহলে টার্ন পার ভোল্ট বেশি হইতে হবে, মানে 1 ভোল্টের জন্য বেশি টার্ন তখন তাকে দিতে হবে। তাহলে সে কি করবে দেখো, এখান থেকে বের করে ফেলবে হলো, এখান থেকে বের করে ফেলবে কার মান? টার্ন পার টার্ন ভোল্টের রেশিও। মান, টার্ন পার ভোল্ট। ভোল্টের মান, যে 1 ভোল্ট প্রডিউস করতে কতটুকু লাগবে। আর এখান থেকে সে পেয়ে যাবে কি একটা, এখান থেকে সে পেয়ে যাবে কি একটা রিলেশন। তাহলে দুইটা রিলেশন কিন্তু হলো, দেখো এখানে ভোল্টের সাথে আবার টার্নের রিলেশন আছে না? জি স্যার। তাহলে এখানে দুইটা রিলেশন সে বের করে এইটার ভ্যালু বের করে ফেলবে। এখন তাহলে যে সে n1 এবং n2 এর মান বের করলো, এই n1টা এইটা হয়ে গেল না? একেবারে ফুল হয়ে গেল না? বলতো, পুরোটা হয়ে গেল না? কেন পুরোটা হইলো? তুমি যে এই যে এইটা দিয়েছো আর এল প্রাইম এর মান দিয়েছো, ঠিক আছে? আর এল প্রাইম। এখন ওরে তুমি বলে দিয়েছো যে একটা সেন্টার ট্যাপ দিয়ে দিবেন আমাকে, বাস মাঝখান থেকে সে একটা তার বের করে আনলো, ঠিক আছে? যেহেতু সে ফুল টার্ন গুলো এখানে দিয়েছে। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো, বলো তো এই আর এলটা বড় না আর এল প্রাইমটা? বলো। আরএল প্রাইম বড়। আচ্ছা, আর এল প্রাইম। সে যখন আর এল প্রাইম ধরে হিসেব করেছে, তখন এন ও আর এন এর মান কি যা দরকার তার চেয়ে ডাবল আসছে না? বড় আসছে না? জি স্যার, বড় আসবে। আর তাকে কি রিকোয়ারমেন্ট দিয়েছো? যে মাঝখান থেকে একটা ট্যাপ সেন্টার বের ট্যাপ করবেন। দিতে হবে। তাহলে সে ডাবল টার্ন দিয়েছে ঠিকই, কিন্তু মাঝখান থেকে যখন টার্ন বের করেছে তখন তুমি কি পেয়ে গেলা? তোমার রিকোয়ার অ্যামাউন্ট অফ টার্ন পেয়ে গেলা না? n1 পেয়ে গেলা। এখানে ও n1 বলতেছিল হলো কাকে? এই পুরোটাকে, ঠিক আছে? সম্পূর্ণটাকে। কিন্তু আমরা এই উপরের অর্ধেককে বলতেছি n1, নিচের অর্ধেককে বলতেছি n1, যার কারণে আমাদের কি হয়ে গেল বলো? আমাদের কি হলো? ওই যে তুমি বলছো 50% হয়ে গেল। হ্যাঁ, 50% হলো ঠিকই, কারণ 50% হইলেই তো আমি আর এল পাবো, তা না হলে তো আর এল প্রাইম পাইতাম।
জি স্যার বুঝছি। বুঝেছো না? জি স্যার। RL আমার তো RL প্রাইম দিয়ে তুমি যদি এটা হিসেব করো তাহলে তো পাওয়ার অনেক বেশি হয়ে যাবে। আমার এইখানে এটা দরকার। তাহলে এইটুকু দিয়ে আমি কিসের ডিজাইনটা কমপ্লিট করতে পারছি? আমরা ট্রান্সফরমারের ডিজাইন কমপ্লিট করতে পারছি। আচ্ছা, এইটা কিন্তু গত ক্লাসে আমি ডিসকাস করেছিলাম যে একটা ট্রানজিস্টর, যেই ট্রানজিস্টরটা অফ থাকবে সেই ট্রানজিস্টরের অ্যাক্রসে ডাবল ভিসিসি ড্রপ হবে, তাই না? গত ক্লাসে ডিসকাস করেছি না? জি স্যার। তাহলে এমন ট্রানজিস্টর সিলেক্ট করতে হবে যেন সেটার টলারেন্সটা যথেষ্ট হয়, এই টোয়াইস ভিসিসি বা টোয়াইস ভিসিসি চাইতে যেন তার কালেক্টর ইমিটার ভোল্টেজটা বেশি হয়। ঠিক আছে? কারণ যে কোনো ট্রানজিস্টরই কিন্তু একসময় ব্রেকডাউন হয়ে যাবে। একটা ট্রানজিস্টর অফ হয়ে আছে, তুমি এই কালেক্টর এবং ইমিটারের ভোল্টেজ যদি গ্রাজুয়ালি ইনক্রিজ করতে থাকো, একটা সার্টেন লেভেলে গিয়ে এটা ব্রেকডাউন হবে। ঠিক আছে? ওই যে পড়েছিলাম আমরা ট্রানজিস্টরের ব্রেকডাউন, অ্যাভালান্স ব্রেকডাউন হয়ে যায়। এখানে কালেক্টর বেস জাংশনটা রিভার্স বায়াস করা থাকে তো অফ অবস্থায়, তখন সেটা কি হবে? ব্রেকডাউন হবে। দুইটাই রিভার্স বায়াস থাকে অফ অবস্থায়। তাহলে এটা আর ডিসকাস না করি নাকি? যে এটা হলো একটা ট্রানজিস্টরের রিকোয়ারমেন্ট। বুঝে গেল? জি স্যার। আচ্ছা, জি এরপরে স্যার। এখানে টু ডিটারমিন দ্য পিক ট্রানজিস্টর কারেন্ট, ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে। তুমি এখান দিয়ে যে পিক কারেন্ট ফ্লো করাইতে চাচ্ছ সেই পিক কারেন্টই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে যাবে। তাহলে পিকের সাথে একটা পাওয়ারের রিলেশন আছে। এখানে এইটা কিসের রিলেশন মনে আছে? এটা হলো তোমার, আমরা এই রিলেশনটা থেকে আসছে যে এইটুকু পাওয়ার কে প্রডিউস করবে? ট্রানজিস্টর গুলা প্রডিউস করবে, তাই তো? পাওয়ার অ্যাম্পলিফায়ার জি প্রডিউস স্যার। করবে। তাহলে পাওয়ার সমান কত? পাওয়ার সমান হইলো ওই যে ভিপি, ভোল্ট। ভিপি তারপরে ভিপি বাই আইপি ডিভাইডেড বাই কি? √2 তার মানে 2। দুটো উত্তর। জি স্যার। 2। তাহলে এখন এটাকে রিঅ্যারেঞ্জ করলে এটা পাওয়া যাবে, দেখো। জি স্যার। তাহলে এখান থেকে আমি এই যে আইপি এর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার ক্যালকুলেট করে ফেলতে হবে হলো পিআই ডিসি। এর অর্থ কি? যে আমার ডিসি ইনপুট এই পাওয়ার এমপ্লিফায়ারের মধ্যে কতটুকু দেয়া হচ্ছে। ঠিক আছে? পিআই ডিসি মানে আমার ইনপুট পাওয়ার কত। এই ইনপুট পাওয়ার থেকে বিয়োগ করতে হবে কি আউটপুট পাওয়ার। বাকি পাওয়ারটা কোথায় গেল বলো? বাকি পাওয়ারটা চলে যাবে হলো আমার পাওয়ার এমপ্লিফায়ারে। পাওয়ার এমপ্লিফায়ারের এফিসিয়েন্সি কি 100% ছিল? না স্যার। 78 পয়েন্ট কত যেন ছিল, তাই তো? 78.6 ছিল মেবি। তাহলে এই দুইটা থেকে বিয়োগ করলে সেটা আসবে। এখন সেই পাওয়ারটুকু কে লস করবে বলো? দুইটা ট্রানজিস্টর, এই একটা ট্রানজিস্টর, এই একটা ট্রানজিস্টর, তাই না? জি স্যার। তাহলে এক একটা ট্রানজিস্টরের কতটুকু পাওয়ার লস হলো? এই পিটি। পিটি। এখন তোমরা যেমন ট্রানজিস্টরের যেমন ম্যাক্সিমাম ভোল্টেজের একটা লিমিট থাকে, ম্যাক্সিমাম পাওয়ারেরও একটা লিমিট থাকে। আর ম্যাক্সিমাম পাওয়ারের লিমিট এবং ম্যাক্সিমাম ভোল্টেজের লিমিট, সেখান থেকে তুমি পাওয়ারেরও লিমিট বের করতে পারো। আর এবং ট্রানজিস্টরের ডেটা শিটের মধ্যে সেটা মেনশনও করা থাকে যে এই ট্রানজিস্টরটা ম্যাক্সিমাম কত ওয়াট টলারেট করতে পারবে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে দেখো, তুমি যে ট্রানজিস্টর নিবে সেই ট্রানজিস্টরের ভ্যালু এখানে হিসেব করে দেখবো আমরা যে এখান দিয়ে কারেন্ট কতটুকু হয়। বুঝতে পেরেছো? এটা যদি ক্লাস বি হয় তাহলে পিক ভ্যালু যেটা ছিল কারেন্টের সেটাই হবে, কিন্তু এটা যদি ক্লাস এ বি হয় তাহলে পিক ভ্যালুর সাথে আরো কিছু কারেন্ট অ্যাড হবে, তাই না? এই ক্লাস এ বি তে জি স্যার। যদি আমরা একটু বায়াস করে রাখি তাহলে এখানে আরো একটা কারেন্ট থাকে। তাহলে দুইটা কারেন্টকে যোগ করে আমাকে দেখতে হবে যে ম্যাক্সিমাম কতটুকু কারেন্ট এক একটা ট্রানজিস্টর দিয়ে পাস করছে। তাহলে তোমাকে সেই রকম ট্রানজিস্টর সিলেক্ট করতে হবে যেন এর ম্যাক্সিমাম কালেক্টর কারেন্ট এখানকার কালেক্টর কারেন্টের সমান, পিক কারেন্টের সমান হয়। তাহলে ভোল্টেজ পাওয়া গেল টুয়াইস ভিসিসি, কারেন্ট একটা বের করা যাবে আইপি, আর হলো পাওয়ার। এগুলোর থেকে কিসের রেটিংটা পাওয়া যাবে, মানে কিভাবে কি সিলেক্ট করা যাবে? ট্রানজিস্টরকে সিলেক্ট। ট্রানজিস্টর। ঠিক আছে? ট্রানজিস্টর সিলেক্ট করতে হবে। তাহলে এরপরে তো এক্সাম্পল একটা আসছে, এটা কিসের এক্সাম্পল? এটা ক্লাস বি ক্লাস এর বি। এক্সাম্পল। এটা সোজা, এটা করার দরকার নেই, এটা তোমাদের জন্য রেখে দিলাম।
ঠিক আছে, দেখি এ বি এর কিছু বড় বড় কোনো এক্সাম্পল আছে কিনা। ও না, বড় এক্সাম্পল এখানে, তাহলে এটা একটু দেখে যাই। তাহলে এই এক্সাম্পলটা একটু দেখে যাই। কি বলছে, দি ক্লাস বি সার্কিট ইন ফিগার 18-16, এইটা বোধহয় 18-16, হ্যাঁ এটাতে কি is to dissipate 8 watt in 16 ohm load, মানে 16 ohm লোডের মধ্যে তোমার 4 ওয়াট প্রডিউস করতে হবে। এইখানে তাহলে কত ওয়াট দরকার আমার? 4 ওয়াট। 4 ওয়াট পাওয়ার আউটপুট হবে। তার মানে এটা কিসের ভ্যালু পেলে তুমি? এটা পিওর ভ্যালু পাওয়া গেল, ঠিক Pure, আছে। জি স্যার। আচ্ছা, আর আরএল এর ভ্যালু দেয়া আছে, দেখো এই যে লিখেই আছে এখানে, আরএল এর ভ্যালু কত? 16 16 ওহম। ohm. তারপরে বলছে কি স্পেসিফাই দা আউটপুট ট্রানজিস্টর ট্রান্সফরমার এন্ড ট্রানজিস্টর, 80% এফিসিয়েন্সি দেয়া আছে কার? ট্রান্সফরমারের। ট্রান্সফরমারে। তাহলে ওই যে প্রথম ফর্মুলাটা, যে তাহলে পি প্রাইম এর ভ্যালু কত হবে, এই ঠিক আছে, জি স্যার। পি ডিভাইডেড বাই ইটা নট, এটা টি, তাহলে 5 ওয়াট হলো, ঠিক আছে। তাহলে এই 5 ওয়াট দিতে হবে কোথায়? 5 ওয়াট দিতে হবে হলো তোমার আউটপুটে, প্রাইমারিতে। অ্যাম্পলিফায়ারের আউটপুট বলো অথবা ট্রান্সফরমারের প্রাইমারি বলো, প্রাইমারিতে। হ্যাঁ জি, প্রাইমারি। আচ্ছা, এখন এই যে যে পিক ভ্যালুর সম্বন্ধে কে যেন জিজ্ঞাসা করছিলা, এইখানে পিক ভ্যালু কিন্তু যা আছে সবই হবে। কেন হবে বলো? রেজিস্ট্যান্স নাই। আচ্ছা আমি বুঝাচ্ছি, হ্যাঁ রেজিস্ট্যান্স নাই, এক কথায় বললে। আবার আগের কনসেপ্টের সাথে তুমি যদি মিল করো, যে এই ট্রানজিস্টরটা যখন অফ থাকে তখন এখানে ভোল্টেজ কত? ভিসিসি, তাই না? জি স্যার। ভিসিসি। এখন ধীরে ধীরে সে কন্ডাকশনে যাচ্ছে, সেই সম্পূর্ণ ভিসিসি তোমাকে দিয়ে দিতে পারবে, তাই না? অ্যাপ্রক্সিমেটলি যদি স্যাচুরেশন টুকু বাদ দাও, স্যাচুরেশনে 0.2 ভোল্ট থাকে, সেটা আমরা বাদ দিলাম, তাহলে অলমোস্ট ভিসিসি সে দিয়ে দিল। তখন ভিসিসিটা কোথায় চলে যায়? এই যে এখানে চলে যায়। তাহলে এখানে পিক ভ্যালু কত হইলো বলো? ভিপি এর মান কত হলো? বিসিসি। ভিসিসি সমান, ভিসিসি সমান। তাহলে এই যে এখানে লেখা আছে দেখো, এই যে ভিপি সমান কত? বিসিসি। ভিসিসি। তাহলে আমরা আরএল এর ভ্যালু এবার বের করতে পারবো। ফর্মুলা কি ছিল? এই যে ভিপি স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস, একটু আগে দেখে আসছি কিন্তু এই ফর্মুলাটা, জি স্যার। ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এইটার ভ্যালু বসাও, এটার দেয়া আছে ভিপি এই যে 30, তাহলে এখান থেকে আরএল এর মান বের হয়ে আসলো। এই এখন ফর্মুলা কি ছিল আমাদের, যে আর স্মল আর এল প্রাইম সমান কত? 4 স্মল আরএল। 4 স্মল আর এল। তাহলে 4 স্মল, তাহলে এইটা তোমাকে এখন ট্রান্সফরমার ওয়ালাকে বলতে হবে যে আমার আর এল আছে কত? আর এল আছে 16 60 ওহম। 60 প্রাইমারিতে এটা কত দেখাইতে দেখাবে? 360 ওহম। আর একটা সেন্টার টেপ থাকবে, আর পাওয়ার হবে কত? কোনটা মেনশন করব আমরা? 4 ওয়াট মেনশন করব না 4 5 ওয়াট। ওয়াট মেনশন করব? 4 ওয়াট। 4 ওয়াট। 4 ওয়াট। এই তো, এই তাহলে এই যে এখানে যা দিলাম এটা হয়ে গেল। এবার ট্রানজিস্টরের স্পেসিফিকেশন বের করতে বলেছে। আচ্ছা, ট্রানজিস্টরের স্পেসিফিকেশন বের করার জন্য ওরা কি করেছে? আইপি, আইপি বের করার ফর্মুলা কি? এরকম একটা দেখে আসলাম না একটু আগে? জি স্যার, পিক পাওয়ার হ্যাঁ আউটপুট। ঠিক আছে। এটাকে √2 দিয়ে ভাগ করতে হইতো, এটাকে √2 দিয়ে ভাগ করতে হইতো, ভাগ করার পরে পাওয়ার পাওয়া যেত। এখন সেই √2 দুইটা গুণ হয়ে 2 হয়েছে এটা। তাহলে এখন ভ্যালু বসিয়ে দাও, এই 5 বসালাম, 2 বসালাম, 30 বসালাম, এইটুকু কারেন্ট যাবে। এটা হলো আইপি, তাই না? জি স্যার। তার মানে এখান দিয়ে যেই কারেন্টটা আসতেছে, সেই কারেন্টটা কি ফর্মে আসতেছে? এই ট্রানজিস্টর একবার কন্ডাক্ট করতেছে, এই ট্রানজিস্টর একবার কন্ডাক্ট করতেছে। প্রত্যেকটা সব ট্রানজিস্টরের কন্ডাকশনের সময় এখান দিয়ে এরকম একটা কারেন্ট আসতেছে। তাহলে এই কারেন্টটা হলো কিসের মতো দেখতে? এটা হলো ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটের মতো, তাই না? জি স্যার। তাহলে এখানে যে কারেন্টটুকু গেল, সেই কারেন্টের এভারেজ কত হবে? ফর্মুলা কি? এটা থিওরির সময় পড়াইছি, যে টুয়াইস ভিএম বা টুয়াইস আইএম বাই পাই। তাহলে টুয়াইস আইএম বাই পাই যদি করো, তাহলে এই যে এটা হয়, এই যে এটা। 0.636 আসে। হ্যাঁ এটা। তাহলে এইটুকু কি কারেন্ট? এভারেজ কারেন্ট। জি স্যার। যে এভারেজ কারেন্টটুকু আসতেছে কোন ভোল্টেজ থেকে? ভিসিসি ভোল্টেজ থেকে।
তাহলে এই ভিসিসি মানে ডিসি ভোল্টেজকে এভারেজ কারেন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়ার ইন পাওয়া যাবে, এই যে ইনপুট পাওয়ার পাওয়া যাবে। তাহলে এখানে ভোল্টেজ গুলো বসাও, এটা 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 একটু আগে বের করেছি আমরা। তাহলে এই যে 6.35 ওয়াট, তাহলে এক একটা ট্রানজিস্টর কত ওয়াট টলারেট করতে হবে? তোমার আউটপুট যাচ্ছে কত? এই এখন একটা দেখো, এইটা পি নট বসালো না কেন? পি নটই তো বসিয়েছে। মানে পি নট প্রাইম বসিয়েছে তো, ও আচ্ছা। পি নট প্রাইম বসিয়েছে, ঠিক আছে। পি নট প্রাইম বসিয়েছে এই জন্য যে যদি তুমি পি নট বসাতে তাহলে ট্রান্সফরমারের মধ্যে যে লস হইতো সেই লসটাও তোমার ট্রানজিস্টরের ভাগে পড়ে যেত, আচ্ছা। বুঝতে পেরেছো? এখানে যদি 4 বসাতে তাহলে ট্রানজিস্টরের ভাগে একটু বেশি পড়তো না? তাহলে এটা হিসাবটা ভুল হতো। ভুল হতো কি, যে যেই লসটা ট্রান্সফরমার করতেছে সেই লসটা আমি ট্রানজিস্টরকে দিয়ে দিতেছি। ট্রান্সফরমারের লস ট্রান্সফরমার করবে, তাহলে ট্রান্সফরমারের লস সহ সে কত ওয়াট নেয়? 5 ওয়াট নেয়। 5 ওয়াট নেয়। তাহলে ট্রান্সফরমারের প্রাইমারি নিয়ে নিল 5 ওয়াট, আর আমরা এখানে দিলাম হলো 6.35 ওয়াট। তাহলে ডিফারেন্স করে 2 দিয়ে ডিভাইড করলে এইটা এত ওয়াট হয়। মিলিওয়াট হলে কত হয়? 680 মিলিওয়াট। 680 মিলিওয়াট। তাহলে ট্রানজিস্টর, এক একটা ট্রানজিস্টরের রেটিং হতে হবে তোমার, দেখো পিক কারেন্ট অবশ্যই 333 কত 333 মিলি অ্যাম্পিয়ারের, এটা বড় হওয়াই ভালো। এটা 400-500 মিলি অ্যাম্পিয়ার হইলে ভালো হয়, বুঝতে পেরেছো? আচ্ছা, ট্রানজিস্টরের ভিসিই ম্যাক্স কত হইতে হবে? ভিসিই ম্যাক্স কত হইতে হবে বলো তো? 2 ভিসিসি। 2 ভিসিসি। তাহলে আমরা ভিসিসি কত দিয়েছি? 30। 30। তাহলে এই 60 ভোল্টের একটা ট্রানজিস্টর আমাকে নিতে হবে, 60 ভোল্টের, যেন 60 ভোল্টেও সে নষ্ট হয়ে না যায়। আর আইসি ম্যাক্স এর ভ্যালু কত হইতে হবে? ম্যাক্স এই অ্যাট লিস্ট 400 দিয়ে দিলাম মিলি অ্যাম্পিয়ার, তাই না? ওই যে 333 আছে যেহেতু, জি স্যার। মিলি অ্যাম্পিয়ার। আর পাওয়ার কত হইতে হবে? পাওয়ার মানে পিটি, ট্রানজিস্টরের পাওয়ার 0.68। হ্যাঁ হ্যাঁ 0.68 অথবা 680 মিলিওয়াট। ওয়াট। এটা দিয়ে এটারে গুণ করলে কিন্তু হবে না, এটা দিয়ে গুণ করলে অনেক হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই দুইটা হলো আলাদা আলাদা ম্যাক্সিমাম। এটা যখন কাজ করবে তখন সে অফ থাকবে, আর এটা যখন কাজ করবে তখন তার অ্যাক্রোসের ভোল্টেজ অনেক অন থাকবে। এভাবে বের করে দিলে সমস্যা হবে কেন? এই যে এটাতে বের করে দেখো, বেশি হয় না? বেশি তো হওয়ার কথা ছিল। এই দুইটার মাল্টিপ্লাই করো তো কত হয়? স্যার 24,000 আসে তো। 24,000। 24,000 means 24 ওয়াট, হিউজ পাওয়ার, এটা না? আচ্ছা, তাহলে এটা তো আমার মনে হয় সহজ ছিল, তোমরা সবাই বুঝতে পেরেছো, কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হলে দেখে নিবে। নেক্সট কি আসতেছে? ক্যাপাসিটর কাপলড এন্ড ডিরেক্ট কাপলড আউটপুট স্টেজেস। আমরা আজ এই যে যেই অ্যাম্পলিফায়ার পড়লাম, এখানে লোডটা অ্যাম্পলিফায়ারের সাথে কিসের মাধ্যমে কানেক্ট হয়েছে? ট্রান্সফরমার। That's why it is called transformer coupled push pull amplifier, তাই না? জি স্যার। আচ্ছা, এই ট্রান্সফরমার কাপলড অ্যাম্পলিফায়ার গুলোর একটা প্রবলেম হলো যে এদের ব্যান্ডউইথ খুব কম হয়, ঠিক আছে? ব্যান্ডউইথ খুব কম হয়। কেন কম হয়? কারণ ট্রান্সফরমারের রেসপন্স ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, ঠিক না? ফ্রিকোয়েন্সির ভ্যালু কম বেশি হলে এর লস কম বেশি হয়, তাই তো? মনে নাই? জি স্যার। হ্যাঁ, একটা ফর্মুলা আছে না ট্রান্সফরমারের? এডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস, এগুলো ক্যালকুলেট করার। জি স্যার, ওটাতে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। কিরকম ডিপেন্ডেন্ট? লিনিয়ার না পাওয়ার আছে এফ এর উপরে? পাওয়ার আছে। পাওয়ার আছে। তার মানে ফ্রিকোয়েন্সি বেশি হলে, চেঞ্জ হইলে এর লস অনেক কম বেশি হয়ে যাবে। সেই জন্য ট্রান্সফরমার কাপলড অ্যাম্পলিফায়ারের রেসপন্স আমরা এরকম পাই, এরকম হয়তো একটু পেয়ে এই শেষ, এক জায়গায় একটু বেশি পাই,
তাহলে এদের ব্যান্ডউইথ একটু খারাপ হয়। সেই জন্য এটাকে আমরা যদি অ্যাভয়েড করতে চাই, ট্রান্সফরমারটাকে অ্যাভয়েড করতে হবে। সেই জন্য আমার হাতে আছে কি ক্যাপাসিটর কাপলড, ঠিক আছে। আরেকটা হলো ডিরেক্ট কাপলড। এখানে একটা ডিরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ারের ফিগার দিয়েছে, দেখো এইখানে দেয়া আছে মাইনাস ভিসিসি, এইখানে দেয়া আছে প্লাস ভিসিসি, এটা মাইনাস, হ্যাঁ এইখানে প্লাস। এইটা হলো এনপিএন ট্রানজিস্টর, এটা পিএনপি ট্রানজিস্টর। এইটা হলো লোড, লোডটা এই পয়েন্টে সরাসরি কানেক্ট করে দেয়া আছে, হ্যাঁ লোডটা এখানে সরাসরি কানেক্ট করা আছে, সেই জন্য এটাকে বলা হবে কি ডিরেক্ট কাপলড। হ্যাঁ আচ্ছা, এখন কাজ কিভাবে হবে, যেহেতু একটা এনপিএন একটা পিএনপি, সেই জন্য তোমাকে আর ফেজ শিফট করার দরকার নেই, সেম ফেজে ভোল্টেজ দুইটা দিয়ে দিতে হবে। এই একটা ভোল্টেজ দিলাম, এখানে একই ভোল্টেজ দিলাম, এই একই ভোল্টেজ দিলাম। আমরা যদি ক্লাস এ বি চিন্তা করি, এটাকে সরি বি চিন্তা করি, তাহলে বি হইলে দুইটা ট্রানজিস্টরই শুরুতে কি আছে অফ আছে, কিন্তু আমরা জানি পিএনপি ট্রানজিস্টর বেজে যদি তুমি পজিটিভ ভোল্টেজ দাও সে অফ হয়ে যায়, সে আর কন্ডাক্ট করে না। এনপিএন ট্রানজিস্টর বেজে পজিটিভ ভোল্টেজ দিলে সে কন্ডাক্ট করে। জি স্যার। 1 2 3 হ্যাঁ হ্যাঁ সিগমা, হ্যাঁ ঠিক আছে, বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও। আচ্ছা সরি, আমি একটু ওই মেডিসিন দেখাচ্ছিলাম। আচ্ছা তাহলে দেখো, যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন এই ট্রানজিস্টরটা কন্ডাক্ট করতে শুরু করবে। এই ট্রানজিস্টরটা যখন কন্ডাক্ট করবে, এই ইনপুটটাকে সে ফলো করবে, ইনপুট বাড়তে থাকলে এখানকার কারেন্টও বাড়তে থাকবে, আবার যখন পজিটিভ পিকে গিয়ে সে আবার কমতে থাকবে তখন এখানকার কারেন্টও কমতে থাকবে। তাহলে এখানে এরকম একটা কারেন্ট প্রডিউস হলো, এই তাই না। এখন এই কারেন্টটা পাস করবে কোথা দিয়ে, এটা তো অফ আছে, এইটা এই লোডের মধ্যে দিয়ে পাস করে যাবে, দেখো ঠিক না। জি স্যার। তুমি চিন্তা করো এটা নাই, তাহলে এটা কি ইমিটার ফলোয়ার হয়ে গেল না, এটা একটা কমন ইমিটার অ্যাম্পলিফায়ার হয়ে গেল, দেখো সরি কি বলি কমন ইমিটার, কমন কালেক্টর। জি স্যার। ইমিটার ফলোয়ারের নাম হলো কমন কালেক্টর। তাহলে এখানে আমি এই পজিটিভ হাফ সাইকেলটা পেয়ে গেলাম। যখন তুমি নেগেটিভ হাফ সাইকেল দিবে তখন এই ট্রানজিস্টর এবার কন্ডাক্ট করবে না, এটা কন্ডাক্ট করবে না, তাই না, এটা করবে না, তাই না। জি স্যার। তাহলে এখন কন্ডাক্ট করবে কে, নিচেরটা কন্ডাক্ট করবে। তাহলে তুমি এখন চিন্তা করতে পারো যে এইটা নাই, এই অংশটুকু আমার ডিসকানেক্টেড আছে, কারণ এই ট্রানজিস্টর এখন অফ আছে। আচ্ছা তাহলে এখন সে নেগেটিভ হাফ সাইকেলের জন্য কন্ডাক্ট করে, তার মানে কি নেগেটিভ হাফ সাইকেলের নেগেটিভ ভোল্টেজ যত বাড়বে ও তত বেশি কারেন্ট প্রডিউস করবে। তাহলে এখানে ধীরে ধীরে যখন এটা নেগেটিভের দিকে যাচ্ছে তখন তার কারেন্ট ধীরে ধীরে বাড়তেছে, ঠিক আছে। এখন এই কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, আমরা জানি কারেন্ট অলওয়েজ হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল যায়। বলো তো এখানে গ্রাউন্ড হায়ার পটেনশিয়াল নাকি মাইনাস ভিসিসি হায়ার পটেনশিয়াল? গ্রাউন্ড হায়ার পটেনশিয়াল। গ্রাউন্ড হায়ার পটেনশিয়াল। তাহলে কারেন্ট ফ্লো করবে এইদিকে, এই যে এইদিকে ফ্লো করবে। এই কারেন্টের শেপটা কি হবে, শেপটা এই যে এটার মতোই হবে, ধীরে ধীরে বেড়ে, ঠিক আছে, বাড়বে। তাহলে এটা শুধু যদি তুমি যেই ডিরেকশনে কারেন্টটা চিন্তা করেছো সেই কারেন্টের যদি ফিগার ড্র করো তাহলে এইভাবেই ড্র করা উচিত, ঠিক না, এইভাবে ড্র করা উচিত। কেন আমি বলতেছি যে এই কারেন্টের ডিরেকশন অ্যারো দিয়েছি, আমি যেদিকেই দিয়েছি সেই কারেন্টটা ধীরে ধীরে বাড়তেছে, বাড়লে আমি ওয়াই অ্যাক্সিস এর পজিটিভই তো যাব, তাই তো। জি স্যার। এখন লোডের রেসপেক্টে চিন্তা করো, একটু আগে কারেন্ট যেটা ফ্লো করেছিল সেটা যাচ্ছিল লোডের গ্রাউন্ডের দিকে, এখন যেটা সেটা হলো গ্রাউন্ডের থেকে উপরের দিকে। তাহলে এখনকার পোলারিটি কি হবে, আগের পোলারিটির জাস্ট অপোজিট। তাহলে লোডের রেসপেক্টের যে কারেন্টটা সেইটাকে আমি বলবো যে এটা এইরকম, ঠিক আছে। তাহলে এই জন্য এটাকে কি বলা হচ্ছে, পুশ পুল অ্যাম্পলিফায়ার। পুশ পুল, দেখো একবার সে লোডের মধ্যে দিয়ে কারেন্টটা পুশ করলো, উপরের ট্রানজিস্টরটা লোডের মধ্যে দিয়ে কারেন্ট কি করলো, পুশ করলো, আর নিচের কারেন্টটা, নিচের ট্রানজিস্টরটা লোডের মধ্যে দিয়ে কারেন্ট পুল করলো, সেই জন্য এর নাম কি পুশ পুল অ্যাম্পলিফায়ার। এইটা দিয়ে এখান দিয়ে পুশ হচ্ছে আর এখান দিয়ে পুল হচ্ছে, ঠিক আছে।
এখন ট্রান্সফরমারের যেটা সেটাও তো পুশ পুল এমপ্লিফায়ার ছিল, তাই না? জি স্যার। সেটা তো পুশ পুল এমপ্লিফায়ার ছিল, ওই প্রাইমারি দিয়ে একবার কারেন্ট পুল হয়েছে একবার পুশ হয়েছে। সেই জন্য এই পুশ পুল কথাটা এটার জন্য এখন একেবারে কমন হয়ে গেছে অনেকগুলোর জন্যই। তাই পুশ পুলের চাইতে আর নতুন কোনো টার্ম এখানে পাওয়া যায় কিনা। এইখানে দেখো একটা ট্রানজিস্টরের নাম কি? এনপিএন। এনপিএন, জি আরেকটা স্যার, ট্রানজিস্টর কি? পিএনপি। বিএনপি। ঠিক আছে, এই একটা ট্রানজিস্টর যদি এনপিএন হয় আর একটা ট্রানজিস্টর যদি পিএনপি হয়, এদেরকে আমরা কমপ্লিমেন্টারি ট্রানজিস্টর বলি। একটা আরেকটার কি কমপ্লিমেন্টারি, কেন? একটা পজিটিভের জন্য কাজ করে আরেকটা নেগেটিভের জন্য কাজ করে, একটা 180 ডিগ্রির জন্য আরেকটা অ্যানাদার 180 ডিগ্রি, দুইটা মিলিয়ে এক 360 ডিগ্রি একটা সাইকেল। সেই জন্য একটা আরেকটার কি কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি। ঠিক আছে, কমপ্লিমেন্টারি। সেই জন্য এই সার্কিটের নাম কমপ্লিমেন্টারি। ইমিটার ফলোয়ার। ঠিক আছে, এমিটার এরকম ফলোয়ার। এটা। আরো নাম আসতেছে এখন। এটা কি অপারেশন তো বুঝেছো এটার নাকি? জি স্যার, বুঝতে আর পেরেছি। হ্যাঁ বলো কোশ্চেন। হ্যাঁ আর ওই যে কারেন্টের ক্ষেত্রে মানে হচ্ছে কারেন্টের ওয়েভটা হ্যাঁ শুধু পজিটিভে থাকবে, এটার কারণটা কি? আচ্ছা যাক, পজিটিভে থাকবে না, তুমি নেগেটিভ ড্র করো, কোনো সমস্যা নেই, যে কোনো একদিকে ড্র করলেই হবে। মানে ঠিক আছে, হচ্ছে পজিটিভ নেগেটিভ হচ্ছে পুরো সাইন ওয়েভের মতো থাকবে। হ্যাঁ মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যে ফুল ওয়েভ রেকটিফায়ারের মতো হবে নাকি ওইটা? হ্যাঁ। কোথায়? এখানে হ্যাঁ, এই কারেন্টের ওই যে যেটা বললেন, মানে কারেন্টের ক্ষেত্রে ফুল তো ওয়েভ হচ্ছে রেকটিফায়ার হবে কোথা থেকে? ফুল ওয়েভ রেকটিফায়ার এবার হবে না, এবার হাফ ওয়েভ রেকটিফায়ার হবে। কেন বলো? এখান থেকে কারেন্ট কয়টা হাফ সাইকেলে গেছে? পজিটিভ হাফ সাইকেলটা ওইদিকে যাবে, মানে হ্যাঁ, পুশ করবে। ডিসি থেকে পজিটিভ হাফ সাইকেলে আসবে, তাই না? হ্যাঁ স্যার, আর এখানে যখন আসবে, ও তখন এখানে তো আরেকটা নেগেটিভ। বিসিসি আছে, এই বিসিসি থেকে নেগেটিভ হাফ সাইকেল যাবে, এদিকে একটা এদিকে একটা, এইটা ফ্লো করতে থাকবে এইভাবে, এই এরকম, এই এরকম, আর এইটা ফ্লো করতে থাকবে এইরকম। বুঝতে পারছো? এই তোমাদের আর কারো কনফিউশন আছে যে এইখানে যে যখন কারেন্টের ডিরেকশনটা দিলাম, দেওয়ার পরে আমি বললাম যে এখানকার কারেন্টটা আমি চাইলে এইভাবে ড্র করতে পারি, এইভাবে ড্র করতে পারি, এটা নিয়ে আর কারো কনফিউশন আছে? না স্যার। এটা সিম্পল জিনিস, এটা নিজের মতো করে, আর আমি কিছু বলতে চাচ্ছি না। নেক্সট টপিকে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, ক্যাপাসিটর কাপল ক্লাস এ বি আউটপুট স্টেজ, আউটপুট স্টেজ লিখছে। আচ্ছা, পাওয়ার এমপ্লিফায়ার লিখলেই ভালো হতো। এবার একটা বড় সার্কিট পড়বো আমরা, এই যে দেখো। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে আমার পাওয়ার এমপ্লিফায়ার কোনটুকু? অনলি দিস পোরশন ইজ দা পাওয়ার এমপ্লিফায়ার and this is the capacitor coupled load. পাওয়ার এমপ্লিফায়ারের সাথে লোডটা কিসের মাধ্যমে কানেক্টেড আছে? ক্যাপাসিটর। সেই জন্য এটা লোডটা ক্যাপাসিটর কাপল। এটা কিন্তু ডিরেক্ট কাপলড না, এটা ক্যাপাসিটর কাপল। আচ্ছা, আর একটু আগে যে এমপ্লিফায়ার পরে আসছো সেই এমপ্লিফায়ারই দেখো, একটা এনপিএন একটা পিএনপি, একটা এনপিএন একটা পিএনপি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এইখানে দুইটা রেজিস্ট্যান্স ইউজ করেছে। ইমিটারের রেজিস্ট্যান্স আমরা কি কাজে ইউজ করি বলো? স্টেবিলিটির জন্য। স্টেবিলিটির জন্য, রাইট, বায়াসিং পয়েন্টটাকে স্টেবিলাইজ করার জন্য। তাহলে এখানে কেন স্টেবিলাইজার কোশ্চেন আসলো? কারণ এটা ক্লাস এবি। ঠিক আছে, এটা ক্লাস এবি। ক্লাস এবি যদি হয় তাহলে আমরা জানি অপারেটিং পয়েন্ট কি হয়, লোড লাইনের একটু উপরে সেট করতে হয়, মানে কাট অফের একটু উপরে, মনে নাই? তোমার যদি ক্লাস বি হইতো তাহলে এখানে সেট করতা, এবি হইলে কোথায় সেট করতে হয়? কাট অফের উপরে। একটু উপরে। এই যে এই পয়েন্টটা হবে তোমার কার জন্য? ক্লাস এবি অ্যামপ্লিফায়ারের জন্য। তাহলে এই অপারেটিং পয়েন্টটাকেই তোমার কি করতে হবে, মানে থার্মাল স্টেবিলিটি প্রোভাইড করতে হবে।
সেই জন্য আমরা এখানে একটা রেজিস্ট্যান্স এখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করি। তুমি যত বড় রেজিস্ট্যান্স ইউজ করবে তত বেশি সেই স্টেবিলিটি তোমাকে দিবে, কিন্তু তত বেশি পাওয়ার লস করতে থাকবে। বুঝতে পেরেছো? পাওয়ার লস করবে। কেন লস করবে? এটা বাইপাস করা হয় নাই, এটা বাইপাস করা হয় নাই। বাইপাস করলে এটা অনেক বড় বড় ক্যাপাসিটর লাগে, সেই জন্য বাইপাস করে না। আর বাইপাস করলে আবার এসির জন্য সে কাজ করবে না, স্টেবিলিটি প্রোভাইড করবে না। তাহলে একটাই অ্যান্সার, সেটা হলো এখানে আমরা একটু রেজিস্ট্যান্স দিব, একটু ছোট ভ্যালুরই রেজিস্ট্যান্স দিব এই থার্মাল স্টেবিলিটি প্রডিউস করার জন্য। ক্যাপাসিটরের মাধ্যমে এখানে লোডটা আসবে। এখন এইটারে ড্রাইভ করবে কে? এই যে একটু আগের যে সার্কিট ছিল সেই সার্কিটের এইটাকে ড্রাইভ করবে কে? একটা অলরেডি অ্যাম্পলিফাইড একটা ভোল্টেজ এটাকে ড্রাইভ করবে না? জি স্যার। এখানে এরকম একটা সিগন্যাল দিতে চাচ্ছি আমরা, এইরকম একটা সিগন্যাল দিতে চাচ্ছি, এইখানেও আমরা এরকম একটা সিগন্যাল দিতে চাচ্ছি। সেই সিগন্যালটা প্রডিউস করার জন্য আমরা এই যে এই পাশের অ্যাম্পলিফায়ার, আচ্ছা এই পাশের অ্যাম্পলিফায়ার দেখো এইটুকু তুমি যদি না থাকতো, এই যে এখানে যে মাঝখানের অংশটুকু মনে করো সেইটুকু নেই না, মাঝখানের অংশটুকু মনে করো নেই, তাহলে দেখো তো এই অ্যাম্পলিফায়ারটা চিনতে পারো কিনা? ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। মানে এটাকে বলি আমরা কমন ইমিটার অ্যাম্পলিফায়ার উইথ ভোল্টেজ ডিভাইডার বায়াস। ভোল্টেজ ডিভাইডার বায়াস। তাহলে এখানে তুমি যে সিগন্যাল দিবে, this signal is very weak signal and the voltage of this signal will be amplified by this voltage amplifier। এই যে, তাহলে এখানে খুব ছোট সিগন্যালের ইনপুট দিলাম, এই ছোট সিগন্যালের ইনপুটটাকে সে অ্যাম্পলিফাই করবে নাকি? জি স্যার। এটা কি অ্যাম্পলিফায়ার জানো? কমন কমন এমিটার। কমন ইমিটার। কমন ইমিটার অ্যাম্পলিফায়ারের আউটপুট কোথা থেকে নিতে হয়? কালেক্টর থেকে। কালেক্টর থেকে। তাহলে এই যে দেখো এখান থেকে কালেক্টর থেকে লোড নিয়ে নিচ্ছি, এই যে নিচে না? জি স্যার। তাহলে এখন কোশ্চেন হলো মাঝখানের গুলো কেন, এই যে মাঝখানের এইগুলো কেন? তুমি এই জায়গায় এখানে দুইটা ডায়োড ইউজ করেছো না? জি স্যার। দুইটা ডায়োড ইউজ না করে যদি সিম্পল একটা রেজিস্ট্যান্স ইউজ করতে তবুও হতো। এই একটা কোন কোন বইতে এটা পাবে যে একটা রেজিস্ট্যান্স এখানে দিয়ে দিয়েছে, আবার কোন কোন বইতে পাবে যে রেজিস্ট্যান্স দেয়নি, এখানে ডায়োড হয়তো দুইটাই দিয়েছে, একটা ডায়োড বেশিও দিতে পারে। আচ্ছা এইবার একটু একটু করে আগাই আমরা। এইখানে একটা কারেন্ট ফ্লো করে না? ধরো কোনো সিগন্যাল নাই, এখান দিয়ে একটা কোশ্চেন কারেন্ট ফ্লো করবে না? জি স্যার। সেই কারেন্টের কারণে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে। এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হলে উপরে প্লাস নিচে মাইনাস, এই যে এখানে ভিডি লিখেছে, এখানে কত ভোল্ট হবে বলো তো? 0.7 ভোল্ট। 0.7 আচ্ছা 0.7ই ধরো। এই 0.7 ভোল্ট এখানকার ভিবিটাকে ফরওয়ার্ড বায়াস করবে। বুঝতে পেরেছো? কারণ এটাকে আমরা আগে বলেছি যে এই ট্রানজিস্টর গুলোকে আমাদের একটু বায়াস করে রাখতে হবে, আচ্ছা। বায়াস করে রাখতে হবে যেন ক্রস ওভার ডিস্টরশনটা না হয়। না হয়। ঠিক আছে, তাহলে এইটাকে এখানে তুমি এইটাকে দিয়ে দিলা। আচ্ছা তাহলে এইটাকে যখন তুমি বায়াস করলে তখন এখান দিয়ে কারেন্ট ফ্লো করতে শুরু করলো, দুইটাকে তো বায়াস করতেছি। দেখো এই যে এই ডায়োডটা এটাকে এই পিএন জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করবে, এই যে ফরওয়ার্ড বায়াস করবে এখানে এখানে। ঠিক আছে, এই যে ইমিটার, এই এখানে ইমিটার। এটা কি ট্রানজিস্টর বলো দেখি? পিএনপি। তাহলে এই টার্মিনালটা কি? পি টার্মিনাল। পি টার্মিনাল। জি তাহলে এই স্যার। যে পি তে পজিটিভ দিতে হবে জি। এখানে। তাহলে এই ডায়োড তো তাই হয়েছে, দেখো ডায়োডের উপরে প্লাস, প্লাস নিচে মাইনাস। নিচে মাইনাস। তাহলে দুইটা ডায়োডে 1.4 ভোল্ট, 1.4 ভোল্টের এখানে চলে যাবে 0.7 ভোল্ট, এখানে চলে যাবে 0.7 ভোল্ট। কিন্তু যখন এরা বায়াস হয়ে গেল তখন এখান দিয়ে কারেন্ট ফ্লো করতে শুরু করলো, সেই কারেন্টের কারণে এখানে ভোল্টেজ ড্রপ হবে, এখানে ভোল্টেজ ড্রপ হবে, তাই না? জি স্যার। তাহলে এই ভোল্টেজের জন্য তো ওই পাশে দুই পাশে প্যারালাল সমান হইতে হবে না? মানে এই একটা এই দুই প্রান্তের ভোল্টেজ আর এই দুই প্রান্তের ভোল্টেজ তো সেম হইতে হবে, তাই জি না? স্যার। তাহলে এখন কি বাকি রয়েছে? তুমি তো দুইটা জাংশনের ভোল্টেজ প্রডিউস করেছো, বাকি আছে হলো তোমার এই রেজিস্ট্যান্স দুইটার ভোল্টেজ, তাই না? জি স্যার। তাহলে এই রেজিস্ট্যান্স দুইটার ভোল্টেজ কে তৈরি করবে? এই রেজিস্ট্যান্সটা তৈরি করবে। ঠিক আছে, আমি স্যার এটা কি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স? ভেরিয়েবল দিয়েছে এই জন্য যে একটু অ্যাডজাস্ট করতে হয়। তুমি যখন অসিলোস্কোপে দেখবে যে এটা অ্যাডজাস্ট করে করে এমন একটা ভ্যালু দিতে হবে যেন ডিস্টরশনটা কমে যায়। ঠিক আছে, তাহলে দেখো এই দুই টার্মিনালের ভোল্টেজ আর এই দুই, এই যে এইটা এইটা আর এইটার ভোল্টেজ আর এখানকার এইটার এটার ভোল্টেজ সেম।
এখানেও জি, দুইটা জাংশন আছে, দুইটা রেজিস্ট্যান্স আছে, এখানে দুইটা জাংশন আছে, একটা রেজিস্ট্যান্স আছে। এই একটা রেজিস্ট্যান্সটাকে আমরা ভেরিয়েবল নিয়েছি, ঠিক আছে? এইটার ভ্যালু আমরা অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে এই দুইটার অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ লাগে ততটুকু ভোল্টেজ এখান থেকে দিয়ে দিব। তাহলে এইটার মাধ্যমে কি হলো জানো, এই যে এই রেজিস্ট্যান্স গুলোর মাধ্যমে এই ট্রানজিস্টর দুইটা ফরওয়ার্ড বায়াস হলো, ঠিক না? এটা বুঝেছো কিনা? হ্যালো, জি স্যার। এই দুইটা ডায়োড একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মাধ্যমে আমার এই Q2 Q3 ফরওয়ার্ড বায়াস হবে। ফরওয়ার্ড বায়াস হলে এটা ক্লাস এ বির মানে অপারেশনটা তোমাকে দিবে, মানে উইদাউট এনি ডিস্টরশন এটা সিগন্যালকে অ্যামপ্লিফাই করবে। তা না হইলে আবার এটার জন্য ভোল্টেজ ডিভাইডার বায়াস ইউজ করতে হইতো। আচ্ছা, তাহলে এখন আসো, ও সরি, এই দুইটাকে আমরা সেম ভোল্টেজ দিতে চাচ্ছি না? এই এইখানেও যতটুকু ভোল্টেজ দিতে চাও ওখানেও ততটুকু ভোল্টেজ দিতে চাই না? সেম ভোল্টেজ যদি না দাও তাহলে একটাতে যদি কম দাও আরেকটাতে যদি বেশি দাও, ধরো এখানে দিলাম একটা ছোট ভোল্টেজ, এই যে এখানে সরি, আচ্ছা ঠিক আছে, ধরো এখানে একটাতে ছোট দিলা একটাতে বড় দিলা, তাহলে কি হতো বলো? এখানে দিয়েছো তুমি ছোট ভোল্টেজ আর এখানে দিয়েছো বড় ভোল্টেজ, কি হইতো বলো? এখানে এসে একই হতো, এই ছোট হয়ে যেত, এরকম হতো না? জি স্যার। কারণ ও যখন এমপ্লিফাই করতো তখন ছোট একটা পজিটিভ হাফ সাইকেলকে এমপ্লিফাই করতো, আর এটা যখন এমপ্লিফাই করতো তখন বড় নেগেটিভ হাফ সাইকেলকে সে এমপ্লিফাই করতো। তাহলে আমরা তো আসলে দুইটা ট্রানজিস্টরের বেস একই পয়েন্টে ইউজ করি নাই, করছি? দেখো তো দুইটা কি সেম ভোল্টেজে আছে? এটা এখানে এটা কত ভোল্ট উপরে আছে? ধীরে ধীরে তুমি যদি এখানে আগাও, এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ কি সেম বলো তো? সেম তো হবে না, সেম হবে না, সেম হবে না। কেন সেম হবে না? এই যে মাঝখানে ড্রপ গুলো আছে, মাঝখানে তো কতগুলো ড্রপ আছে। কত কিছু আছে, রাইট? সেই জন্য এখানে আমরা কি করি, এখানে একটা ক্যাপাসিটর দিয়ে দিই, অনেক বইয়ে সেটা পাবে। এখানে একটা ক্যাপাসিটর দিই, ক্যাপাসিটর দিয়ে দিলে কি হলো যে ডিসির জন্য সেম হলো না কিন্তু এসির জন্য তো সেম হলো। এখানে ডিসি ভোল্টেজ লেভেল যদি মেজার করো এই পয়েন্টের ভোল্টেজ অবশ্যই কি হবে, কম হবে কার তুলনায়, এটার তুলনায়। কিন্তু এসির জন্য কি দুইটা পয়েন্ট কি শর্ট হয়ে গেল না? জি স্যার। তাহলে এবার আমাদের কি হবে, এখানে যে এসি ভোল্টেজটা পাওয়া যাবে সেই এসি ভোল্টেজটার পিক ভ্যালু দুইটাতেই কি হবে এবার সমান হবে, কারণ এসি সিগন্যাল তো ড্রপ হচ্ছে না এটার মধ্যে, হচ্ছে? না স্যার। সেই জন্য তাহলে এখন এই বইয়ে কেন দেয় নাই? এই বইয়ে দেয় নাই হলো এই জন্য যে একটা ডায়োড একবার যদি ফরওয়ার্ড বয়স হয়ে যায় সে কত ভোল্টেজ ড্রপ করে? 0.7 ভোল্ট। 0.7 ভোল্টের পরে এরপরে এখান দিয়ে কারেন্ট যতই বাড়ুক না কেন ভোল্টেজ তার খুব বেশি বাড়ে না। এটা ভালো মতো বোঝো, এখানে একটু কনসেপ্ট আছে যে ধরো এখানে 0.7 ভোল্ট ড্রপ হয়ে গেল না, এইটা মনে করো নাই, তাহলে এখানেও কি আছে 0.7 ভোল্ট আছে, ঠিক আছে? এখন মনে করো এই এসির পজিটিভ হাফ সাইকেল আসছে, এখানে পজিটিভ হাফ সাইকেল আসছে, এই পজিটিভ হাফ সাইকেল আসলে কি হয় বলতো, কারেন্ট বাড়তে থাকে, কারেন্ট বাড়তে থাকে, রাইট? তাহলে কারেন্ট বাড়তে থাকলে এই পয়েন্টের ভোল্টেজ কি হবে, এটার অ্যাক্রসের ভোল্টেজ কি হতে থাকবে, বাড়তে থাকবে। এটার অ্যাক্রসের ভোল্টেজ বাড়তে থাকবে, তাহলে এটার অ্যাক্রসের ভোল্টেজ বাড়তে থাকলে এখানকার অ্যাক্রসের ভোল্টেজ কি হবে, ওই যে আমাদের নরমাল অপারেশনটা কমতে থাকবে, এখানকার ভোল্টেজটা ধীরে ধীরে কমতে থাকবে।
এখানকার ভোল্টেজটা কমতে থাকবে। এখন এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সেম কিনা? সেম। কোন সেন্সে সেম? কারণ এখান দিয়ে কারেন্ট বাড়তেছে, কিন্তু ডায়োড তো ফরওয়ার্ড বায়াস। আমরা তো অনেক জায়গায় এরকম মানে অ্যাপ্রক্সিমেট করেছি যে একটা ডায়োড 0.7 এর পরে আর 7 এর পরে আর ভোল্টেজ ড্রপ করে না। এই যে এরকম অ্যাপ্রক্সিমেশন ডায়োডের, এই 0.7 এ গিয়ে সে কি হয়ে গেল, আর অ্যাক্রসের ভোল্টেজ সেম ফিক্সড হয়ে গেল। এরকম অ্যাপ্রক্সিমেশন আমরা করছিলাম না? জি স্যার, একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নেওয়া হতো। কনস্ট্যান্ট ভ্যালু ধরে নেওয়া হয়েছে। তাহলে এই যে এখন যে কারেন্ট বাড়তে থাকলো এসি কম্পোনেন্টের কারণে, ঠিক আছে কারেন্ট বাড়তেছে ঠিকই, কারেন্ট বাড়ার কারণে এখানকার ভোল্টেজ ড্রপ বেড়ে যাচ্ছে, এখানকার ভোল্টেজ ড্রপ বেড়ে যাওয়াতে এখানে ভোল্টেজ ড্রপ কমে যাচ্ছে, কিন্তু ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ কি আর বাড়তেছে কিনা? না স্যার। বাড়ে না। তাহলে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ যদি না বাড়ে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সেম রেটে কমবে। জি স্যার। সেম রেটে কমবে। আচ্ছা, না বুঝলে আবার এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এখানে ছিল 10 ভোল্ট, ঠিক আছে, এখানে ছিল 10 ভোল্ট, আর এই পয়েন্টের ভোল্টেজ ছিল মনে করো একটুখানি বেড়ে টেড়ে, ডিসির জন্য এখন বলতেছি, এখানে কত হবে বলো তো? 11.4 ভোল্ট, তাই না? ওই যে 0.7 জি স্যার। এখন মনে করো এই এসি সিগন্যাল কি করলো, এসি সিগন্যাল এখানকার ভোল্টেজটা ড্রপ করাই দিল, বাড়াই দিল। বাড়াই দেওয়ার কারণে এখানে চলে আসলো কয় ভোল্ট, সে 8 ভোল্ট। তাহলে এখানে কমলো কত ভোল্ট? 2 ভোল্ট। 2 ভোল্ট কমে গেল। গুড। তাহলে এখানে ছিল যা, তার চাইতে 2 ভোল্ট কি হয়ে গেছে? কমে গিয়েছে। না, বেড়ে গেছে। এখানে 2 ভোল্ট বেড়ে গেছে। এই আচ্ছা, রেজিস্ট্যান্সের আর অ্যাক্রসে কি 2 জি, ভোল্ট জি, বেড়েছে, বেড়ে কারেন্ট গেছে। বেড়েছে তো, বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। কারেন্ট বাড়ার কারণে এখানে 2 ভোল্ট বেড়ে গেছে। 2 ভোল্ট বেড়েছে বলেই তো এখানে এই ট্রানজিস্টরের এটা কালেক্টর কমে গেছে। ইমিটার ভোল্টেজ 2 ভোল্ট কমে গিয়েছে। ঠিক আছে, তাহলে বলো এখানকার ভোল্টেজ এখন কত হলো, কত কমলো? 2 ভোল্ট কমলো। জি স্যার। আচ্ছা, এখন আসো, এই ডায়োডের 0.7 আগে যা ছিল তাই থাকবে। কেন থাকবে? এই অ্যাপ্রক্সিমেশন কারণ অনুযায়ী ফরওয়ার্ড বায়াস তো আছে। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস আর অনুযায়ী। বাড়বে না। তাহলে বলো এখানে কত ভোল্ট হবে? 8 ভোল্টের সাথে 4 ভোল্ট। 4 ভোল্ট যোগ করো, তাহলে কত হলো? 9.4 9.4। এখন তুমি সামারি করো, এখানে ছিল 10 ভোল্ট, হয়েছে কত ভোল্ট? 9.4। না না, এইখানে বলছি ছিল কত ভোল্ট? আচ্ছা, 10 ছিল, কমে 8 গিয়ে হয়েছে। 8 ভোল্ট হয়েছে। তাহলে এখানে ডিক্রিজ করলো কয় ভোল্ট? 2 ভোল্ট। 2 ভোল্ট। এখানে ছিল কত? 4 ভোল্ট। 11.4 ভোল্ট, হয়েছে কত? 9.4 তাহলে এখানে কত ভোল্ট ডিক্রিজ করলো? স্যার 2 ভোল্ট। 2 ভোল্ট 2 ভোল্ট। তাহলে এই পয়েন্টও আমি একটা 2 ভোল্টের সুইং পাচ্ছি, এরকম নেগেটিভের ডিরেকশনে। এই পয়েন্টও আমি একটা 2 ভোল্টের সুইং পাচ্ছি নেগেটিভ ডিরেকশনে, বুঝতে পেরেছো? তাহলে দেখো যে যেহেতু ডায়োড আর চেঞ্জ হচ্ছে না, এই ডায়োডটা আসলে ক্যাপাসিটরের মতো কাজ করতেছে, এখানে এসি সিগন্যালকে সে বাইপাস করে দিচ্ছে। নতুন কনসেপ্ট, কিন্তু বোঝা গেল কথাটা? জি স্যার। এসি সিগন্যালকে সে বাইপাস করে দিচ্ছে। তারপরেও তাহলে একটু ক্যাপাসিটর একটা দেয়া দরকার ছিল, এই রেজিস্ট্যান্সটাকে তো বাইপাস করতেছে না, তাই না? রেজিস্ট্যান্সকে বাইপাস করতেছে না। তাহলে এখানে আসলে রেজিস্ট্যান্সকে বাইপাস না করার কারণে সামান্য একটু ডিফারেন্স হবে, সেটা নেগলেক্ট করেছে, কারণ এই রেজিস্ট্যান্সের ড্রপ খুবই কম হবে, এখানে সামান্য ভোল্টেজ ড্রপ আমরা রাখবো, বুঝতে পেরেছো? আর বাকি যে অপারেশন, সেই অপারেশন এখানে সেম। এটা ভোল্টেজ ডিভাইডার বায়াসের মাধ্যমে এখানে একটা ভোল্টেজ, যেটা একটু আগে চিন্তা করলাম 10 ভোল্ট, সেই 10 ভোল্ট প্রডিউস হবে। এখানে এসি সিগন্যাল দিলে 10 ভোল্ট কমতে থাকবে, বাড়তে থাকবে, কমতে থাকবে, বাড়তে থাকবে। এখানে একটা পজিটিভ হাফ সাইকেল, এখানে একটা এসি সিগন্যাল, এখানে একটা এসি সিগন্যাল হবে, সেই এসি সিগন্যাল এটাকে অপারেট করাবে। আচ্ছা, এখন ক্যাপাসিটর কাপল কেন করতে হলো, ক্যাপাসিটরটা কেন আনতে হলো? কারণ এখানে দেখো নেগেটিভটা নাই, আছে? দেখো এখানে নেগেটিভ ভোল্টেজটা আছে,
না স্যার। নাই। নেগেটিভ ভোল্টেজ না থাকার কারণে এখানে ক্যাপাসিটর দিতে হয়েছে। তুমি যদি ডাইরেক্ট কাপল করতা, ঠিক আছে, ডাইরেক্ট কাপল করে দিলাম, এই ট্রানজিস্টর যে এখন কন্ডাক্ট করবে এর সোর্স কোথায়? এখন তো বলতেছিলাম যে এই ট্রানজিস্টর হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যাবে, কিভাবে যাবে? এর তো বায়াসিংই থাকতো না তখন, তাই না? গ্রাউন্ড থেকে তো আর গ্রাউন্ডে কারেন্ট ফ্লো করতে পারে না, পারে? না স্যার। না আচ্ছা, স্যার। Potential এই জন্য difference এখানে থাকে। আমরা কি দিলাম? একটা ক্যাপাসিটর দিলাম। তো ক্যাপাসিটর দিলে কি হবে? এইটা চার্জ স্টোর করবে, ঠিক আছে, এটা রিজার্ভয়ারের মতো কাজ করবে। যখন এখান দিয়ে কারেন্ট যাবে, ঠিক আছে, তখন এখানে অলমোস্ট কত ভোল্টেজ চলে আসবে বলতো? পিক ভোল্টেজ। আমরা যদি এখানকার ভোল্টেজটাকে আমরা নেগলেক্ট করি, তাহলে এখানে অলমোস্ট ভিসিসি এখানে ড্রপ হয়ে যাবে, ঠিক আছে। এখানে কত ভোল্টেজ ড্রপ হবে? ভিসিসি ড্রপ হবে। আচ্ছা, এখানে একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে জিজ্ঞাসা করি, বুঝো কিনা? যে স্যার এখানে তো কারেন্ট একবার পিকে গিয়েছে, আবার ধীরে ধীরে জিরোতে চলে আসছে, নাকি? বলো। ক্যাপাসিটরের তাই না? এখান দিয়ে কারেন্টের ফিগার এখানে কারেন্ট আই এর আমি গ্রাফ ড্র করেছি। এই আইটা দেখো এখান দিয়ে এসে এই যে আই বা এখানে আইসি যাই বলো, এখান দিয়ে এই ডিরেকশনে গিয়েছে, তাই তো? যে কি শেপে গিয়েছে? পজিটিভ হাফ সাইকেল, তাই তো? এরকম জি স্যার। পজিটিভ হাফ সাইকেল একবার গেল পিকে, যখন পিকে গিয়েছে এখান দিয়ে, তখন এইটার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটা কি? ম্যাক্সিমাম, তাই না? জি স্যার। আবার যখন ধীরে 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 জিরো হয়ে গিয়েছে, তখন এইটার অ্যাক্রসের ভোল্টেজ কত? মিনিমাম। মিনিমাম জিরো কারেন্ট জিরো, এটার অ্যাক্রসের ভোল্টেজ জিরো। এখন ভোল্টেজ ড্রপ এইটা জিরো। কিভাবে ভিসিসি তে চার্জ হবে সেটা বুঝো কিনা? জি স্যার। বুঝো? আচ্ছা, আমরা যদি এখানে এই জিনিসটা খেয়াল করি, এই ট্রানজিস্টরটা তো কন্ডাক্ট করতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, যখন এটা কন্ডাক্ট করতে শুরু করবে, তখন এইটার অ্যাক্রসের ভোল্টেজ কোনো এক সময় জিরো হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এইটার ভোল্টেজটাকে তুমি যদি নেগলেক্ট করো, তাহলে এখানে কত ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করতেছো? ভিসিসি। ভিসিসি, এখানে ভিসিসি। তাহলে শুরুতে ভিসিসি কে নিয়েছিল? লোড। লোড। ভিসিসি লোড নিয়েছিল। এরপরে ধীরে ধীরে কোনো না কোনো এক সময় ভিসিসির ভ্যালু কি হবে? সরি, লোডের কারেন্ট জিরো হয়ে যাবে। যখন জিরো লোডের হয়ে যাবে। কারেন্ট জিরো হয়ে যাবে, তখন ভিসিসিটা যাবে কোথায়? স্যার আর ই2 আর ক্যাপাসিটরে। ট্রানজিস্টর। আচ্ছা, এই পুরো ঘটনার মধ্যেই কোনো না কোনো এক সময় এই ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা ওই ভিসিসি পেয়ে যাবে। কেন পেয়ে যাবে? কারণ কারেন্ট কিন্তু অলওয়েজ একই ডিরেকশনে ফ্লো করছে। ফ্লো করতে থাকবে। হ্যাঁ, আমরা হয়তো এটা গ্রাফ ড্র করেছি, কারেন্টের ভ্যালু বাড়ছে, এখান দিয়ে বাড়ছে, এখান দিয়ে কমছে, কিন্তু ডিরেকশন কিন্তু অলওয়েজ সেম। সেম। আর যদি ডিরেকশন অলওয়েজ সেম হয়, তাহলে এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে অলওয়েজ কি তৈরি হয়েছে জানো? অলওয়েজ চার্জ জমা হয়েছে। কোথায়? চার্জ স্টোর হবে এই ক্যাপাসিটরের পাশে মধ্যে। প্লাস আর এই পাশে এই মাইনাস, পাশে মাইনাস। এই পাশে প্লাস আর এই পাশে মাইনাস। মাইনাস। যদিও এটা দেখাচ্ছে কারেন্ট বেড়ে বেড়ে কমে যাচ্ছে, কারেন্ট কমে যাচ্ছে, এর মানে ক্যাপাসিটরের চার্জ কমতেছে না। বুঝতে পেরেছো? এইখানেও ক্যাপাসিটরের চার্জ বাড়তেছে, এইখানেও ক্যাপাসিটরের চার্জ বাড়তেছে, ঠিক আছে? তাহলে অলওয়েজ ক্যাপাসিটরের চার্জ বাড়তে থাকবে। সেই জন্য বেড়ে বেড়ে এখানে যে ম্যাক্সিমাম যে ভোল্টেজ আছে, একটা ক্যাপাসিটরে যখন সিরিজে থাকে, অনেকগুলো থাকে, রেজিস্টার থাকে, তাহলে কোনো না কোনো এক সময় ক্যাপাসিটর কি করে? ম্যাক্সিমাম ভোল্টেজটা ম্যাক্সিমামটা নিয়ে নেয়। এখন বলতে পারো স্যার তাহলে তো ইনফাইনাইট সময় লাগে ম্যাক্সিমাম নিতে। এখানে ইনফাইনাইট সময় লাগবে না কেন? এখানে ইনফাইনাইট সময় লাগবে না এই জন্য কারণ এটা তো পুশ করতেছে কারেন্টকে। তাহলে এখানে ভিসিসি চলে আসবে, এখানে প্লাস, এখানে মাইনাস। এই ভিসিসিটা যখন পরবর্তীতে দেখো, এই যে এখন এটা যখন কারেন্ট পুল করার চেষ্টা করবে, তখন এই ক্যাপাসিটরটা কি হবে? ডিসচার্জ হবে। খেয়াল করো, জি স্যার। এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। পজিটিভ চার্জ চলে যাবে কোথায়? এখান দিয়ে পজিটিভ চার্জ এইখান দিয়ে গ্রাউন্ডে চলে যাবে।
গ্রাউন্ডে চলে গেল। আচ্ছা কেউ বলো তো এখানে এই পয়েন্টটার পটেনশিয়াল আর এই পয়েন্টটার পটেনশিয়াল কোনটা হাই কোনটা লো? স্যার গ্রাউন্ডেডটা হাই। গ্রাউন্ডেডটা হাই, তাহলে এখান থেকে কারেন্ট এই দিকে ফ্লো করবে, তাহলে এই যে একটা কন্টিনিউয়াস কারেন্ট পাওয়া গেল। এই জি স্যার। তাহলে ক্যাপাসিটরটা দিতে হলো এই জন্য যেহেতু আমাদের স্প্লিট পাওয়ার সাপ্লাই আমরা এখানে ইউজ করি নাই, আর স্প্লিট পাওয়ার সাপ্লাই সবসময় অ্যাভেলেবল না। যদি স্প্লিট পাওয়ার সাপ্লাই থাকতো তাহলে আমরা এখানে ডাইরেক্ট দিতাম। ডাইরেক্টের অবশ্য একটা সমস্যা আছে। সমস্যা কি, যে এখানে একটা ভোল্টেজ থাকে না, সেই ভোল্টেজটা এখানে চলে আসে। স্যার আমরা যখন যে আপনি বললেন যে ক্যাপাসিটর অ্যাক্রসে একটা টাইমে পুরো ভিসিটাই চলে আসবে, স্যার আরই অ্যাক্রসে তখন ড্রপটা কি একেবারেই থাকবে না? নেগলেক্ট করা হয়েছে আর কি, বুঝছো? আচ্ছা, যদি তুমি মানে ওটা আরই অনেক ছোট ভ্যালু নিবে হ্যাঁ, আরই তাহলে। রাইট। আচ্ছা জি স্যার। আচ্ছা তাহলে এই হলো তোমার এই সার্কিটের অপারেশন। এখন একটু ডিজাইন নিয়ে আমরা কথা বলি। আচ্ছা তোমাদের কনসেপচুয়াল আরো কোনো কোশ্চেন থাকলে আগে করে নাও। আমাদের ক্লাস শেষ হবে কয়টায়? 10টা 10:30টায়, 10:30। 10:30টায়, তাহলে তাড়াতাড়ি। কোনো কোশ্চেন না থাকলে তোমরা চিন্তা করো কোশ্চেন আছে কিনা। আমরা কিছু ডিজাইন প্রসেস নিয়ে কিছু কথা বলতে থাকি। হ্যাঁ, এই ডিজাইন। আচ্ছা এইখানে আসলে কি বলছি, আগেই বলেছি যে এখানে যদি বড় দিতে পারো তাহলে ভালো, স্টেবিলিটি ভালো হবে। কিন্তু যত বড় দিবে ওই যে ক্যাপাসিটর কম পাবে, তারপরে লোডের পাওয়ারও কিন্তু শেয়ার করবে, পাওয়ার দেখো কমে যাবে। তাই না? জি পিক স্যার। যখন এখানে আসতেছে ও কিছু ড্রপ করে ওরে দিচ্ছে, তাই না? পিকটা কমে যাচ্ছে হ্যাঁ, তাহলে। সেই জন্য একটা কনসেপ্ট হলো অনেক জায়গায় আমরা 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 10 গুণ এরকম চিন্তা করি, বুঝছো? মনে নাই? কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য করেছি, জি আবার স্যার। বায়াসিং এর জন্য ইউজ করেছি। এখানেও সেই একই কনসেপ্ট। তুমি এই লোডের 10 ভাগের 1 ভাগ এখানে দিতে পারো, ঠিক আছে? তাহলে লোডের কেন দিলাম? লোডের দিলাম এই জন্য যে পিক ভোল্টেজ যেটা প্রডিউস হবে ও নিবে 9 ভাগ, ও নিবে 1 ভাগ। তাহলে সে কতটুকু লস করবে বলো? ভোল্টেজের রেসপেক্টে যদি বলি তাহলে ওই যে 10 ভাগের 1 ভাগ লস করবে। কিন্তু আরো বেশি হবে কারণ ভোল্টেজের সাথে বোধহয় স্কোয়ারের সাথে হবে। তাহলে এই একটা কনসেপ্ট। এই যে দেখো কই লিখছে, ও না অনেক সময় 10 ভাগেরও কম দিতে হয়। এই যে এই সব ক্ষেত্রে এই যে এটা হলো এটা 10%, তাই না? এটা কত পার্সেন্ট? 5%। 5%। তাহলে 5% টু 10% এর মধ্যে আসলে শোনো, ডিজাইন এটার কোনো কংক্রিট রুল দিয়ে এক্সপ্লেন করে দেয়া যাবে না, ঠিক আছে? এমন সিচুয়েশন চলে আসতে পারে যে যা থিওরি শিখেছো সব থিওরিতে যা বলা হয়েছে কোনোটাই ইউজ করা যাচ্ছে না, তখন তোমার নিজের মানে নলেজ অ্যাপ্লাই করে তখন বুঝতে পারছো করতে হবে, নিজের নলেজ অ্যাপ্লাই করতে হবে। কারণ এখানে থিওরিতে আমরা শুধু বলি যে বেশি দিলে কি হয়, কম দিলে কি হয়, কোন বেনিফিট পাই, কি লস হয়। তাহলে তুমি যখন প্র্যাকটিক্যাল লাইফে ডিজাইন করতে যাবে তখন তুমি দেখবে যে কোন বেনিফিটটা এখানে তোমার ইম্পর্টেন্স দেওয়া দরকার। তাহলে এই একটা গেল না। দ্বিতীয় এখানে একটা ডিসকাশন করেছে যে 4 ভোল্ট এটা কার অ্যাক্রসের ভোল্টেজ দেখো, ভিআরসি মিনিমাম। এই যে এখানে এটা আমার ভোল্টেজ এমপ্লিফায়ারের না এটা, আর একটা হলো ভিসিই সরি ভিসি1 মিনিমাম, এটা হলো কোনটা? এই যে আমার ড্রাইভিং ট্রানজিস্টরটা, পাওয়ারের না, ঠিক আছে? এখানকার এটা কোন সেন্সে? এটা সেন্সটা হলো আমরা এই ট্রানজিস্টর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ফর্মুলা শিখেছিলাম স্টেবিলিটির জন্য, ওই যে 4 ভাগের 1 ভাগ অথবা 10 এর নিচে হইলে 3 ভোল্ট, তাই না? উপরে হইলে 5 ভোল্ট, এরকম বিভিন্ন রুল পড়েছিলাম না? 8 ভোল্ট। জি স্যার। সেই রুল গুলো সব বাদ দিয়ে এখানে এনে একটু ফিক্সড করেছে বয়েল স্টেটের বই, ডেভিড বেলের বই, ঠিক আছে? আর অন্যান্য বইয়ে আমরা ডিজাইন ভালো পাইও না, বুঝতে পারছো? বয়েল স্টেটের এত নাম করা বই দেখবা ডিজাইন গুলো আর ভালো মতো করে নাই। আচ্ছা তাহলে এখানে এসে আগে যত সামারি আছে সব মানে যত ইনফরমেশন আছে সবগুলোকে এখানে সামারি করে এখানে বলছে যে এইখানে আমরা 3 ভোল্ট কনসিডার করব। কত ভোল্ট? 3 ভোল্ট। 3 ভোল্ট। তাহলে এখন তোমরা বলতে পারো স্যার তাহলে এখানে আমরা 5 ভোল্ট কেন কনসিডার করব না, তাই না? এখানে এই বই আর লিখে নাই, এই বইও লিখে নাই,
এই জন্য করবো না, আমরা যখন ডিজাইন করব তখন দেখা যাবে এখান দিয়েও একটা বড় কারেন্ট ফ্লো করবে, বুঝতে পারছো? এখান দিয়েও একটা বড় কারেন্ট ফ্লো করাতে হবে। হ্যাঁ, সেটা একটু পরেই দেখবো, কারণ এই ট্রানজিস্টর গুলোর বিটা কম হবে, বিটা হলে এখান দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে। এইটাও তো লস প্রডিউস করে, তাই না? এগুলো তো লস করবে, সেই জন্য মিনিমামটা রাখা হইলো। কারণ আমাদের 3 ছিল, 3 থেকে 5 এর মধ্যে ছিল, মিনিমামটা আমরা রাখলাম। তাহলে এখানে 3 ভোল্ট। তোমাদের কি মনে আছে যে স্মল সিগন্যাল এমপ্লিফায়ারের মিনিমাম কালেক্টর ইমিটার ভোল্টেজ কত রেখে আমরা ডিজাইনটা করি? দেখি কেউ বলতে 3 to পারবে? 5 ভোল্ট। 3 to 5 ভোল্ট। বয়েল স্টেটের বেলের বইয়ে কত বলেছে? একটু পরে বেলের বইয়ে কত ভোল্ট বলেছে বলো দেখি। VCC by 10 ছিল নো না? নো নো নো, সেই স্মল সিগন্যাল এমপ্লিফায়ারের জন্য বেলের বই বলছে 1 ভোল্ট, এখানে জাস্ট 1 ভোল্ট। কেন? এইটা বলেছে যে কোন ভোল্টেজ এমপ্লিফায়ারের কালেক্টরের সুইং প্লাস মাইনাস 1 এর চাইতে বড় হবে না, এইটা ধরে 1 ভোল্ট চিন্তা করেছে, ঠিক আছে? আর আমি তোমাদের শিখিয়েছিলাম যে এখানে আমরা 1 থেকে 5 ভোল্টের মধ্যে রাখবো। তাহলে এইটা অবশ্যই এই সার্কিটটা এরকম না হইলে হবেও না। তারপরেও ডেভিড বেল তার আগের ডিসিশনেই আছে যে এখানে 1 ভোল্ট রাখবো। কত ভোল্ট রাখবো? 1 volt. 1 ভোল্ট। তাহলে এখানে নিচে 3 ভোল্ট আর এখানে কত ভোল্ট হলো? 1 ভোল্ট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত হলো বলো? এই কালেক্টরের ভোল্টেজটা কত হলো? 4 ভোল্ট। এই জন্য এই যে এই ভ্যালুটা, এই যে দেখো, এটা কিন্তু মিনিমাম। এটা হলো কি মিনিমাম। বেশি আমাদের থাকলে আমরা বেশি রেখে দিব, অসুবিধা নেই। 4 ভোল্ট। তাহলে এখন আসো একটা, এইখানে আমরা কি প্রডিউস করতে চাই? এখানে আমরা পাওয়ার প্রডিউস করতে চাই। পাওয়ারের জন্য এখানে কি দিতে হবে? তোমাকে ভোল্টেজের একটা পিক দিতে হবে, ভিপি দিতে হবে এখানে লোডের অ্যাক্রসে, তাই না? দেখো এটা নিয়ে এত চিন্তা করতে হবে কেন? এখানে আমার একটা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ পাওয়ার দরকার। তো এখানে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ পাওয়ার প্রডিউস করতে হলে একটা ভিপি লাগবে, একটা আইপি লাগবে, তাই না? সেটা তো আমরা ওই যে একটু আগে ফর্মুলা গুলো ইউজ করেছি সেখান থেকে বের করতে পারবো না? এই তোমরা কি আসো নাকি ডিসকানেক্ট হয়ে গেছো? হ্যালো? না স্যার, আছি। আচ্ছা, জি স্যার, শুনতে পাচ্ছি। মনে করো লোডের ভ্যালু দেয়া আছে গিভেন 8 ওহম, ঠিক আছে? পাওয়ার হইলো কত? 5 ওয়াট। এখন এই পিক ভ্যালুটা বের করা যাবে না? জি স্যার। হ্যাঁ, এই যে ভি স্কয়ার জি স্যার। ফর্মুলা থেকে একটু আগে তো এরকম ফর্মুলা ইউজ করলাম। আচ্ছা, তাহলে এই অবস্থায় এখানেও একটা কারেন্ট ড্রপ হবে কিনা? সরি, এখানেও একটা ভোল্টেজ ড্রপ হবে, তাই না? ভোল্টেজ ড্রপ হবে। এখানে যখন ভোল্টেজ হবে এখানেও একটা ভোল্টেজ ড্রপ হবে, আবার এখানেও তোমার কি তৈরি হবে? একটা ভোল্টেজ ড্রপ হবে। এই যে ড্রপ হবে। এখানে কত ভোল্টেজ ড্রপ হবে? হ্যাঁ, এখানে 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট। তাহলে আবার এই যে যেই ভোল্টেজ, এইখানে যে ভোল্টেজটা ছিল মিনিমাম ভোল্টেজ, সেইটা 4 ভোল্ট। ও এটা সম্বন্ধে বলা হয় নাই, এই জন্য ভুলে গেছি। এইখানে যেমন মিনিমাম তুমি চিন্তা করলা কত ভোল্ট বলো তো? 4 ভোল্ট মিনিমাম। ঠিক একই ভাবে এটার অ্যাক্রসেও চিন্তা করতে হবে কি 4 ভোল্ট মিনিমাম, ওই যে সিমেট্রির জন্য। হ্যাঁ, মিনিমাম এখানেও মিনিমাম 4, এখানেও মিনিমাম 4। আচ্ছা, তাহলে এখানে ছিল তোমার 4 ভোল্ট, এখানে হলো 0.7 ভোল্ট। এখানকার ভোল্টেজ আমরা হিসেব করে বের করব, এখানকার ভোল্টেজটা হিসেব করে বের করব। সব মিলিয়ে আমি ভিসিসির ভ্যালু পাচ্ছি না? জি স্যার। তাহলে এখানে একটা ভিসিসি, দাঁড়াও, না একটা কথা আছে, এটা কোন পয়েন্টের জন্য গেল? লোডের গ্রাউন্ডে, তাই না? জি স্যার। এইটা যাবে হলো লোডের গ্রাউন্ডে। এই লোডের গ্রাউন্ডে পজিটিভ হাফ সাইকেলের সময় টোটাল ভোল্টেজ কত হবে সেটা বের হলো, এই যে এখান দিয়ে টোটাল। তাহলে এগুলো সাম আপ করলে কি কি দাঁড়ায় দেখো তো? একটা হলো তোমার ভিপি, আর একটা হলো তোমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ, একটা হলো জাংশনের অ্যাক্রসের ভোল্টেজ, আর একটা হলো ভোল্টেজ, ঠিক আছে? আর দ্বিতীয়টা যদি বের করি, দ্বিতীয়টা আবার এখান থেকে শুরু করো, এই যে এখান থেকে দেখো, এখানে হলো ভিপি, এখানে রেজিস্ট্যান্স, এখানে জাংশন, আর এখানকার এই পয়েন্টের ভোল্টেজ। এই পয়েন্টের ভোল্টেজ তো 4 ভোল্ট ছিল,
তাহলে এখান দিয়ে জি যতটুকু স্যার ভোল্টেজ লাগবে আর ওইখানেও ততটুকু ভোল্টেজ লাগবে, দুইটা মিলিয়ে ভোল্টেজ হইতে হবে তোমার কত? ভিসিসি দুইটা হতে হবে ভিসিসি। তাহলে ভিসিসি হলে এখানে ডাবল হবে। ভিসিসি এই তাহলে এটার থেকে তুমি কিসের ভ্যালু বের করতে পারবে? ভিসিসির ভ্যালু ভিসিসির ভ্যালু বের করতে পারবে। জি স্যার এখান থেকে ভিসিসির ভ্যালু বের করতে পারবে। আচ্ছা, ভিসিসি এই তাই যদি হয় তাহলে আমরা এখন যেভাবে ভিসিসি হিসেব করলাম, তাহলে ক্যাপাসিটর কিন্তু সেই পুরো ভিসিসি তে চার্জ হবে না, হাফ অফ দা ভিসিসি তে চার্জ হবে। হাফ অফ দ্য ভিসিসি তে চার্জ হবে। জি স্যার কারণ এখান দিয়ে যখন যাবে হাফ অফ দা তখন হইলেও হাফ আমার কাজ হয়ে যাবে। কারণ আচ্ছা এখানে ওই ভিসিসির অর্ধেকের সময় ক্যাপাসিটরটা কাজ করবে, তাই না? দেখো স্যার এটা যখন কাজ করতেছে তখন এখানেও গ্রাউন্ড ওখানেও গ্রাউন্ড, ভোল্টেজটা আসবে কোথা থেকে? ক্যাপাসিটর থেকে। ক্যাপাসিটর থেকে। আর একটা কি দিয়েছে এখানে একটু দেখে নিই আমি, আর ভিআরসি ডিসি, আর এদিকে হলো 0.5 ভোল্ট ভিভি। ও এটা হলো ম্যাক্সিমাম ভ্যালুটা, মানে অ্যাকচুয়ালি আমরা কত ভ্যালু সেট করব সেটা দেখো। জি স্যার এই যে এখানে একটা ভোল্টেজ দিয়েছো না তুমি, এখানে একটা জি ভোল্টেজ স্যার লাগবে আমার ডান পাশকে বায়াস করার জন্য, এখানে একটা ভোল্টেজ লাগবে। তাহলে এখানে যে ভিসিসি দিয়েছো সেই ভিসিসি থেকে এটা যদি বাদ দেওয়া হয় তাহলে যেই ভোল্টেজটুকু থাকবে সেটাকে ডিভাইড করে অর্ধেক দিয়ে দিতে হবে এখানে, বাকি অর্ধেক দিয়ে আর দিতে হবে অর্ধেক ট্রানজিস্টর অ্যাক্রস কারণ এই সিমেট্রিক্যাল সুইং প্রডিউস করার জন্য। তাহলে এই যে সিমেট্রিক্যাল সুইং দেখো এটা ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে। তাহলে এই কয়েকটা ইকুয়েশন নিয়ে, আচ্ছা এফিসিয়েন্সিটা একটুখানি দেখে দাও। এখানে তোমার 0.5 কেন দিয়েছে বলো? কারণ একটা হাফ সাইকেলে আমার ভিসিসি থেকে কারেন্ট যাচ্ছে, দ্বিতীয় হাফ সাইকেলে ভিসিসি থেকে যাচ্ছে না, যাচ্ছে ক্যাপাসিটর থেকে, তাই না? জি স্যার। প্রথম হাফ সাইকেলে দেখো এই ভিসিসি থেকে যাবে, দ্বিতীয় হাফ সাইকেলে যাবে কোথা থেকে? ক্যাপাসিটর ক্যাপাসিটর থেকে। তাহলে আমরা দুইটা হাফ সাইকেলের মধ্যে একটা হাফ সাইকেলে আমার ভিসিসি থেকে কারেন্ট ড্র করা হলো, তাহলে আগের যে ফর্মুলা ছিল তার অর্ধেক হবে, এই ঠিক না? জি স্যার তাহলে এখন তুমি ইয়ে করো, ওই যে এইটাকে এভারেজ ভ্যালু পেয়ে গেলাম, ভোল্টেজ দিয়ে গুণ করো, ভিসিসি দিয়ে গুণ করো, তাহলে আমি পেয়ে যাব কি? ইনপুট পাওয়ার, এই যে ডিসি ইনপুট পাওয়ার, তাই না? ডিসি ইনপুট পাওয়ার। এখানে ট্রানজিস্টরের রেটিং বের করতে হইলে ওই যে লোডের পাওয়ারটা এটার থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে যা আসবে সেটা দুইটা ট্রানজিস্টর ডিভাইড করে নিবে, সেটা হতে পারে। প্লাস কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে হইলে এইটার থেকে বের করতে হবে কাট অফ ফ্রিকোয়েন্সি, এই যে বাইপাস না, ইমিটার বাইপাস থেকে কাট অফ। আর বাকিগুলোর থেকে কি হয়? বাকিগুলো ওই 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, আর এটা ধরতে হবে ইকুয়াল। ঠিক আছে? আচ্ছা বলো তো এই তিনটার মধ্যে এখানে একটাকে ধরা হয়েছে হলো ইকুয়াল, আর একটাকে ধরা হয়েছে 1/10 1/10, তাহলে আমরা কোনটা বড় বড় পাবো? এক্সি সিটা বড় পাবো। এইটা আমাদের বড় হবে, সেই জন্যই তাই করা হয়েছে, যেহেতু এটা বড় সেই জন্য এটা ইকুয়াল করতে হয়েছে। এটাকে যদি 0.1 তুমি করতে তাহলে এটা অনেক বড় হয়ে যেত, বুঝতে পারছো? সেই জন্য যেহেতু এটা ইকুয়াল করেছি সেই জন্য বলবো যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা এটার মাধ্যমে ডিটারমিন হবে, অন্যগুলোর জন্য দরকার নাই। এই আউটপুটেরটা কি করতে হবে? আউটপুটের তো একটা বড় সড়ো ক্যাপাসিটর আসবে, ঠিক আছে? এই আউটপুটে একটা বড় ক্যাপাসিটর আসবে, কিন্তু তারপরেও এটা তোমার 10 ভাগের 1 ভাগ, এটা কাট অফ ফ্রিকোয়েন্সি তৈরি করবে না। কারণ এটা যদি ছোট হয়, খুব ক্যাপাসিটর যদি ছোট হয় তাহলে এটার একপাশে ড্রপ হয়ে যাবে ভোল্টেজ, আর এটার একপাশে আমরা কম পাবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই এক্সাম্পলটা করব। এক্সাম্পল তোমাদের করা দেখার দরকার নাই, কারণ এটা আমরা করব, মানে এইটাই আমাদের পাওয়ার এমপ্লিফায়ারের একদম লাস্ট ডিজাইন। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। ও অ্যাটেন্ডেন্স দেই নাই, তোমরা একটু মনে করে দিতে পারো না মাঝখানে, পরে যে সময় লাগে। কোথায় গেল? আমি ইয়ে করছি, স্টপ করছি শেয়ার, তাহলে অ্যাটেন্ডেন্স দিচ্ছি, সময় লাগে অ্যাটেন্ডেন্স দিতে। And let's pass it the name of the function that we wish to invoke, which is .NET instance invocation. এই কে আবার এমপ্লিফায়ারের ইয়া
অডিও ভিডিও দেখতেছো ইউটিউবে? ইনসার্ট। এখন কিন্তু ইউটিউবে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, বুঝতে পারছো? অনেক কিছু পাওয়া যায়। ইউটিউব দেখতে পারো তোমরা, ভালো ভালো লেকচার আছে, সেগুলো দেখলে কনসেপ্ট ক্লিয়ার হবে। আজকে 51। ঠিক আছে, এই রেকর্ডিং চলতেছে।